আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে স্লাইড দেখা যাচ্ছে কিনা একজন একটু বলো। হ্যাঁ, জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এমনি দেরি হয়ে গেছে, আমি শুরু করি। তোমরা এমনি সবাই কেমন আছো? কি অবস্থা সবার? সবার তো কার্ড শেষ নাকি? কার্ডিওভাস্কুলার শেষ না সবার? জি আপু। জি আপু। আচ্ছা, তো মনে হয় যে এখন তো সবাই পারো মোটামুটি। আচ্ছা, আমি হচ্ছে আজকে তোমাদের থেকেই শুনবো আর তোমাদের থেকেই শিখবো, ঠিক আছে? অসুবিধা নাই। আর যার যে কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ছোট একটা টপিক, ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাজকিয়া তাফহিম, রাজশাহী মেডিকেলে 4th ইয়ারে পড়ছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে প্রফে যে কোয়েশ্চেন গুলা বেশি আসে ওগুলা হচ্ছে গিয়ে একটু এক জায়গায় করা আছে। তো তোমরা চাইলে একটা একটু দেখে নিতে পারো বা স্ক্রিনশট রেখে দিতে পারো। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলাই দেখা যায় সব বোর্ডেই ঘুরে ফিরে বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের দুটা টপিক, একটা হচ্ছে গিয়ে কার্ডিয়াক সাইকেল আর হচ্ছে গিয়ে কার্ডিয়াক আউটপুট। তো কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে গিয়ে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি ধরে, একটা হচ্ছে গিয়ে তোমাদের কার্ডিয়াক মাসেলের প্রপার্টি আর হচ্ছে কি অ্যাকশন পটেনশিয়াল, কার্ডিয়াক মাসেলে কিভাবে একটা হচ্ছে ইম্পালস জেনারেট হচ্ছে, আর এই কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, এই দুটা যদি তুমি ঠিক মতো ভালো করে বুঝতে পারো তাহলে সিভিএস এ কোনো সমস্যাই থাকবে না। তো প্রথমে হচ্ছে যে কার্ডিয়াক সাইকেলটা কি, হ্যাঁ কেউ কি একটু বলতে পারবে আমাকে? যে মানে ডেফিনেশন লাগবে না, এমনি বাংলা এটাকে কি বোঝায়? কোনো একটা সাইকেল, তাই না? কিন্তু কি কি হয় এখানে? বলো, তোমরা একটু একটু রেসপন্স করো। আপুই তো, টিচার তো না। হ্যাঁ, তোমরা রেসপন্স করলে আরো ভালো লাগবে। ঠিক আপু, আছে। the electrical events that occurs in the heart from the beginning of one heartbeat to the beginning of another heartbeat. আচ্ছা, ঠিক আছে, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল কার্ডিয়াক ইভেন্টস বললা, ঠিক আছে? Yes, that occurs in the heart. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে হচ্ছে কি আমাদের হার্টে মানে বিট টু বিটে যে চেঞ্জটা হয় সেটাই তো কার্ডিয়াক সাইকেল, তাই না? যে প্রত্যেকটা যে জি বিট আপু। হচ্ছে, হ্যাঁ সেটার সাথে হার্টে যে চেঞ্জটা হচ্ছে সেটাই কার্ডিয়াক সাইকেল। এখানে আমি যে ডেফিনেশনটা দিয়েছি এটা হচ্ছে তোমাদের গাইডলাইনে দেওয়া আছে। দ্য সাইক্লিক্যাল রিপিটেশন অফ ভ্যারিয়াস চেঞ্জ ইন দ্য হার্ট ফ্রম বিট টু বিট ইজ কল্ড কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, এই যে একটা সাইক্লিক্যাল চেঞ্জ হবে, ঠিক আছে, একটার পর একটা, এই জন্য সাইকেল বলতেছে। হ্যাঁ, আর কখন হবে? প্রত্যেকটা বিটে টু বিটে যে কার্ডিয়াক সাইকেল যে চেঞ্জটা আসবে সেটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তো আমরা জানি এখানে হচ্ছে কি কার্ডিয়াক সাইকেলের টাইম যেটা, সেটা কত একটু বলো তো একজন। আপু, যখন হার্ট রেট 75 বিট পার মিনিট হবে তখন হচ্ছে 0.8 সেকেন্ড হয়। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, খুবই সুন্দর অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাকে প্রফেট ভাইভাতে জিজ্ঞাসা করছে যে কার্ডিয়াক সাইকেলের টাইম কত, আমি সুন্দর মতো বলে আসছি 0.8 সেকেন্ড। তখন তো খাইলাম একটা বকা যে কি ব্যাপার, মানে কখন, মানে যখন হার্টবিট কত থাকবে সেটা তো বলতে হবে, এটা বললা না কেন? ঠিক আছে, তো ও কিন্তু খুব সুন্দর কি অ্যান্সার দিয়েছে লাইলা, একদম জি ঠিক আপু। মতো অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমরা কিন্তু সবসময় এটা খেয়াল করবা যখনই হচ্ছে বা এই আপু কোয়েশ্চেনটা আইটেমের সময় করবে। বলে দিছিল আমাদের যেভাবে বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম মাথায় রাখবা তোমরা, আমি প্রফেক্ট বায়াতে গিয়ে ওটা ভুল করে আসছি। ঠিক আছে, একদম পুরা কথাটা বলতে হবে যে 0.8 সেকেন্ড ওয়েন দ্য হার্ট রেট ইজ 75 বিটস পার মিনিট। কেন 75? কারণ নর্মালি হচ্ছে আমরা কত জানি, হার্ট রেট হচ্ছে 75 বিটস পার মিনিট। আর এই যে 0.8 সেকেন্ড, এটা কিভাবে আসলো? আমরা জানি কার্ডিয়াক সাইকেল টাইম, এটাকে আমরা কিভাবে বের করি? ইজুকাল টু হচ্ছে টাইম ডিভাইডেড বাই হার্ট রেট। এখন টাইম কত? আহ, যেহেতু প্রতি 1 মিনিটে কত, 60 সেকেন্ড, তো 60কে আমরা কত দিয়ে ভাগ করতেছি? 75 দিয়ে, কারণ হার্ট রেট আমরা 75 ধরতেছি। তো এটা যখন আমরা ডিভাইড করব তখন আমরা 0.8 সেকেন্ড পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আরেকটা কোয়েশ্চেন থাকে যে হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলে কি কি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জেস ইন কার্ডিয়াক সাইকেল। এখন এটা দুই ভাবে বলবা তোমরা, হচ্ছে মেকানিক্যাল চেঞ্জ আর ইলেকট্রিক্যাল চেঞ্জ। এটা রিটেনে বেশি আসে, তো যখন কোয়েশ্চেনটা আসবে তখন এভাবে একটু ভাগ করে লিখবা, তাহলে দেখতেও সুন্দর লাগে, নাম্বারও হচ্ছে গিয়ে বেশি দিবে। হ্যাঁ, তো মেকানিক্যাল চেঞ্জ কোনগুলা? এই যে প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ, হার্ট সাউন্ড প্রোডাকশন, অ্যাপেক্স বিট ফরমেশন, পালস প্রোডাকশন, এগুলো হচ্ছে কি সব মেকানিক্যাল চেঞ্জ। আর ইলেকট্রিক্যাল চেঞ্জ আমরা তো জানি, ইলেকট্রিক্যাল চেঞ্জ আমরা কোনটাতে দেখি? ইসিজি তেই তো আমরা হচ্ছে ইলেকট্রিসিটি লাগে আমাদের, তাই না? তো এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল চেঞ্জ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা মেইন টপিকে আসবো। দেখো, কার্ডিয়াক সাইকেলটা আমরা একটু ডিটেলসে পড়বো যেটা আসলে কি হচ্ছে। হ্যাঁ, তো কার্ডিয়াক সাইকেলে দেখো এখানে যদি
দেখো এখানে একটা ভুল হয়, রিটেনে হচ্ছে কি দুই টাইপের কোয়েশ্চেন থাকে, একটা হচ্ছে হোয়াট আর দ্য ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল, আরেকটা থাকে কি হোয়াট আর দ্য চেঞ্জেস ডিউরিং কার্ডিয়াক সাইকেল। এখন হচ্ছে আমরা অনেকেই ভুল করে আসছিলাম ফার্স্ট টার্ম বা কার্ডের সময়, হ্যাঁ, যে আসছে পরীক্ষা চেঞ্জেস ইন কার্ডিয়াক সাইকেল, আমরা লিখে আসছি এই যে এই ফেজ গুলা সিস্টল ডায়াস্টল এভাবে লিখে দিয়ে আসছি। ঠিক আছে, তো কোয়েশ্চেন ভালো মতো করে খেয়াল করবা যে কোনটা আগে চেয়েছে। যদি এটা আসে তাহলে হচ্ছে এটাই ভাবে লিখে দিয়ে আসবা, আর যদি বলে ফেজ কি কি আছে অথবা যদি বলে ইভেন্টস হোয়াট আর দ্য ইভেন্টস, হ্যাঁ, তখন হচ্ছে কিন্তু এভাবে লিখতে হবে সিস্টল আর ডায়াস্টল। ঠিক আছে, তো ভেন্ট্রিকুল আমরা জানি দুইটা আছে, সিস্টল ডায়াস্টল। সিস্টলের সময় আচ্ছা সিস্টলে কি হয় বলো তো, এমনি বাংলায় কি জানো, মানে সিস্টলের সময় আসলে কি হয়? হুম, হার্ট একজন কন্ট্রাক্ট করে। খুব মানে অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে কন্ট্রাকশন আসলে করে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে সিস্টল মানে হচ্ছে কি কন্ট্রাকশন হয়, আর ডায়াস্টলের সময় কি হয় রিল্যাক্সেশনে থাকে, একদম রিল্যাক্স অবস্থা। ঠিক আছে, তো সিস্টলে যেহেতু কন্ট্রাকশন হয় তাহলে কি হবে, তখন হচ্ছে কি আমার কন্ট্রাক্ট করে কি হবে আমাদের বডিতে ব্লাড যাবে, তাই না? আর হচ্ছে কি যখন ডায়াস্টল থাকবে তখন কি হার্টে ব্লাড আসে, যখন হচ্ছে কি মানে ভেন্ট্রিকলে ব্লাড আসবে, মানে ডায়াস্টলে এমনি রিল্যাক্স অবস্থায় থাকবে, এটাই। ঠিক আছে, এখন হচ্ছে দেখো আমরা জানি যে এই যে এখানে যে সিস্টল থাকে আর ডায়াস্টল, সিস্টলের মধ্যেও কিন্তু আবার দুইটা ভাগ আছে, একটা কি অ্যাট্রিয়াল সিস্টল, একটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার। আর ডায়াস্টলও এরকম দুটা, একটা অ্যাট্রিয়াল ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঠিক আছে, এখন হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল যেটা আমরা বলতেছি এখন, এখানে হচ্ছে আমরা মেইনলি অ্যাট্রিয়ালটা থেকে খুব একটা ধরে না এবং হচ্ছে এটা লাগেও না। ঠিক আছে, লাগে হচ্ছে মেইনলি আমাদের ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকলটা আমরা যদি একটু বুঝে পড়ি তাহলেই হচ্ছে সুবিধা হবে। তো দেখো এখন ভেন্ট্রিকুলার যে সিস্টল, এখানে হচ্ছে কি কি ফেজ থাকে, এখানে হচ্ছে আমরা জানি তিনটা থাকে, হ্যাঁ। আচ্ছা এই যে বলো যে অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকল, হ্যাঁ, অ্যাট্রিয়াল ইভেন্টস আছে আর কিছু ভেন্ট্রিকুলার ইভেন্টস, কোনটাতে হচ্ছে গিয়ে কতক্ষণ সময় লাগতেছে? অ্যাট্রিয়াল ইভেন্টসে কতটুকু টাইম? অ্যাট্রিয়াল সিস্টোলে 0.3 সেকেন্ড। 0.3 সিস্টোলে 0.3 সেকেন্ড। 0.3 কি? 0.3 কিন্তু ভেন্ট্রিকলে, হ্যাঁ, অ্যাট্রিয়ালে কত? 0.1 সেকেন্ড থাকে না অ্যাট্রিয়াল সিস্টল? অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টল হ্যাঁ, 0.7, আর ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে এটা আসলে 0.5 হচ্ছে সেকেন্ড। 0.5 সেকেন্ড। তাহলে এখানেই আমরা কিন্তু বুঝতেছি ভেন্ট্রিকলে আমাদের সময়টা বেশি লাগতেছে, তাই না? সিস্টোলের থেকেও ডায়াস্টলে আরো বেশি সময় লাগতেছে। দেখো এটা আমরা কিভাবে মনে রাখতাম, দেখো ভেন্ট্রিকুলার সিস্টোলে হচ্ছে এখানে কত টাইম লাগবে বললাম 0.3 সেকেন্ড, তাই না? আবার দেখো এখানে ইভেন্টও কয়টা, তিনটা। এখানে 0.3 সেকেন্ড লাগতেছে, ফেজও হচ্ছে তিনটা। আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় দেখো এখানে টাইমও হচ্ছে 0.5 সেকেন্ড, আবার ফেজও কিন্তু এখানে পাঁচটা। ঠিক আছে, যদি এটা উল্টাপাল্টা হয়ে যায় এটা দিয়ে মনে রাখতে পারো যে সময়ের সাথে এটা হচ্ছে কি ফেজও ওভাবে মানে এক এক ধরনের মিল হয়ে গেছে, আমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে আরো। আচ্ছা তাহলে হচ্ছে দেখো প্রথমে আমরা যেটা বললাম কি ভেন্ট্রিকুলার সিস্টলটা আমরা প্রথমে পড়ি। এখানে হচ্ছে দেখো কি বলছে যে তিনটা ফেজ আছে, একটা আইসোমেটিক কন্ট্রাকশন ফেজ, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন, তারপরে হচ্ছে কি স্লো ইজেকশন। তো আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, হ্যাঁ, তো আইসোমেট্রিকটা মানে কি, হ্যাঁ, কেউ কি জানো আইসো মানে কি আর মেট্রিক মানে কি? ভলিউম আর লেন্থ। ভলিউম বা লেন্থটা হচ্ছে ঠিক থাকে, লেন্থের কোনো চেঞ্জ হয় না, ওই জন্য আইসোমেট্রিক। হ্যাঁ, ভলিউমটাও ভলিউমে চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট ঠিক আছে। থাকে। ঠিক আছে, হ্যাঁ, আর আইসো মানে হচ্ছে কি সমান, আর মেট্রিক মানে হচ্ছে মাপ, ওই যে আমরা মিটার বলি না মেট্রিক, মেট্রিকটা হচ্ছে মাপ। তো আইসোমেট্রিকের বাংলা হচ্ছে কি যে এখানে হার্ট মাসেলের যে লেন্থ বা ফাইবারের যে লেন্থ গুলো না এটা একদম সমান থাকবে, কোনো চেঞ্জ থাকবে না, এখানে সব লেন্থ গুলো সমান থাকবে। ঠিক আছে, এই জন্য এটাকে আইসোমেট্রিক বলা হচ্ছে। তো আইসোমেট্রিক কন্ট্রাকশন তার মানে এখানে কি হবে, কন্ট্রাকশন হবে। তো কি হবে এখানে প্রথমে হচ্ছে কি যখন হচ্ছে আমার ভেন্ট্রিকুলার সিস্টলটা হবে তখন হচ্ছে কি হবে, তখন আস্তে আস্তে ভেন্ট্রিকল কি কন্ট্রাক্ট করতে থাকবে, হ্যাঁ, কারণ অ্যাট্রিয়া থেকে কি ভেন্ট্রিকলে ব্লাড আসতে থাকবে। ঠিক আছে, এই যে ব্লাড আসতেছে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসতেছে আসতেছে, ঠিক আছে, তখন কি হবে এত বেশি ব্লাড আসতে থাকবে, তখন হচ্ছে আস্তে আস্তে কি হবে এখানে এভি ভালভটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যে ধরো এখন হচ্ছে একটা জিনিসের মধ্যে মানে মানুষ আসতেছে আসতেছে, ঠিক আছে, একটা রুমের ভিতরে একটা সময় কি হবে ওখানে তো হচ্ছে কি আর জায়গা হবে না, তখন প্রেসারেই হচ্ছে কি বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে কি হচ্ছে যে একটা সময় গিয়ে যে আমার ঘরে তো হচ্ছে যে আমাদের যে কি থাকে দরজা থাকে না, দরজা যখন বন্ধ করো তখন কি হয় অনেক জোরে সাউন্ড হয়, কিন্তু যখন আমরা দরজা খুলি তখন কিন্তু এত সাউন্ড হয় না, তাই না?
দরজা বন্ধ করার সময় দেখা যায় বেশি সাউন্ড হয়। তো দেখা যাচ্ছে কি এই যে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে যখন হচ্ছে কি আমার অনেকগুলো ব্লাড চলে আসতেছে তখন কি হচ্ছে এই যে আমার এভি First ভালভটা, answer. হ্যাঁ সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এভি ভালভটা বন্ধ হয়ে গেলে কি হবে, এই যে ও যেটা বললো ফার্স্ট হার্ট সাউন্ড হবে। ঠিক আছে, তোমরা তো সবই পারো মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে দরজাটা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে কি ঠাস করে একটা আওয়াজ হয়, তখন হচ্ছে কি আমাদের ফার্স্ট হার্ট সাউন্ডটা প্রডিউস হবে। ঠিক আছে, তো এখন এখানে কি হয় যে এই যে আইসোমেট্রিক বলতেছে, দেখো একটা জিনিসে আমরা যে ওই যে ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে পড়েছি না, যে হচ্ছে কি এই যে লেন্থটা কি একটা একটা পর্যায় পর্যন্ত লেন্থটা বাড়তে থাকবে, এরপরে তো আর বাড়বে না। ঠিক আছে, তো এটা ওভাবে মনে রাখতে পারো যে আইসোমেট্রিক ফেজে কি হবে, আমার এখানে লেন্থ গুলা তো সমান থাকবে, ব্লাড আসতেছে আসতেছে আসতেছে, কিন্তু একটা টাইমে গিয়ে তো আরের থেকে বেশি বাড়বে না। ওই সময়টা হচ্ছে কি কি থাকবে, আমার লেন্থ গুলা সব সমান থাকবে এবং আমার এই হার্টের যে চেম্বারটা এটা একটা ক্লোজড ক্যাভিটির মতো থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখো ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। এখানে কি হবে, ইজেকশন যেহেতু তার মানে কি হবে, ব্লাড বের হয়ে যাবে, তাই না? তাহলে আউটফ্লোটা হবে এবং 80% ব্লাড হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে ভেন্ট্রিকল থেকে। তারপর স্লো ইজেকশন ফেজ, এখানে হচ্ছে একটু স্লোলি হচ্ছে গিয়ে বের হয়ে যাবে ব্লাড। ঠিক আছে, এইগুলা তো এটা নিয়ে অতটা কনফিউশন নেই। এরপরে আমরা আসি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ডায়াস্টল মানে যে একটু আগে তোমরা বললা, এখানে কি হার্ট হচ্ছে খুব আরামে থাকবে, তাই না? রিল্যাক্স অবস্থায় থাকবে। তাহলে যখন ডায়াস্টল থাকবে তখন হচ্ছে আমরা বলেছি যে এখানে 0.5 সেকেন্ড, আমরা সেভাবে মনে রাখবো এখানে 5টা ফেজ থাকে। তাহলে কি কি ফেজ, প্রোটোডায়াস্টলিক ফেজ, তারপর আইসোমেট্রিক রিল্যাক্সেশন, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং, আর হচ্ছে কি কি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে হচ্ছে আমরা বললাম প্রোটোডায়াস্টলিক ফেজ। এটা প্রোটোডায়াস্টলিক ফেজটা কি, এই যে এখন আমরা যখন এই লেভেলে পড়তেছি এখন হচ্ছে এই ফেজটা ধরা হচ্ছে, কিন্তু যখন আমরা আর একটু হায়ার স্টাডিজে যাব তখন কি এই ফেজটা আর ওভাবে ধরা হয় না। হ্যাঁ, এটা বাদ দিয়ে দেওয়া হয়, শুরু হয় আইসোমেট্রিক রিল্যাক্সেশন থেকে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজটা কিছুই না, এখানে কি হয় যে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে তোমার ডায়াস্ট্রল শুরু হবে, আবার সেমিনুলার ভালভটা হচ্ছে কি তোমার ক্লোজ হয়নি, কিন্তু হবে হবে এরকম একটা অবস্থা, কিন্তু ভালভ কিন্তু ক্লোজ হয় নাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রোটোডায়াস্টলিক ফেজ, মানে একদম বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল, আর হচ্ছে সেমিনুলার ভালভ কিন্তু এখানে ক্লোজ হয় নাই। ঠিক আছে, গাড়ি কিন্তু দেওয়া আছে যে সেমিনুলার ভালভ এখানে ক্লোজ হচ্ছে, এখানে কিন্তু সেমিনুলার ভালভটা ক্লোজ হবে না, হবে হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এটা গেল আমাদের প্রোটোডায়াস্টলিক ফেজ। তাহলে আইসোমেট্রিক রিল্যাক্সেশনে আমরা বুঝতে পারতেছি, যেহেতু একটু আগে আমরা জানলাম না আইসোমেট্রিক মানে কি, যে পুরোটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যে ওই যে আমাদের এভি ভালভটা যে বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি এই যে সেমিনুলার ভালভটা কি হবে, তখন হচ্ছে কি ক্লোজ হয়ে যাবে। যখন সেমিনুলার ভালভটা ক্লোজ হয়ে যাবে, আবার এভি ভালভও হচ্ছে কি ওখানে বন্ধ থাকবে, তখন কি থাকবে, পুরো ভেন্ট্রিকলটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকবে, তাই না? তাহলে সেমিনাল ভালভটা এইখানে এসে যে ক্লোজ হবে, এই যে আমরা একটু আগে বললাম যখন একটা দরজা বন্ধ হয় তখন কি একটা সাউন্ড প্রডিউসড হয়, তাহলে এখানে হচ্ছে কি কি হবে, আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডটা আবার আমরা শুনতে পাবো। ঠিক আছে, এখানে র্যাপিড ডিউ টু র্যাপিড ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভ। তাহলে এই তো হলো আমাদের যখন হচ্ছে ডায়াস্টল হইলো, ব্লাড আসতেছে, তখন কি হবে, ওখানে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি হবে, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তাহলে র্যাপিড ফিলিং মানে কি, ব্লাড হচ্ছে কি আবার ভেন্ট্রিকলে আসতে থাকবে, তাই না? তাহলে এখানে কি হবে, ওই যে এভি ভালভটা বন্ধ ছিল, এখন এভি ভালভটা খুলতে হবে, তার মাধ্যমেই তো ব্লাড আবার ভেন্ট্রিকলে আসবে। তো তখন কি হবে, এভি ভালভটা ওপেন হবে এবং হচ্ছে ব্লাড কি হবে, এখানে হচ্ছে গিয়ে এভি ভালভ খুলে যাবে, আর হচ্ছে তখন কি হবে, ব্লাড এখানে আসতে থাকবে। ঠিক আছে, তখন যখন ব্লাড এটার মধ্যে আসতে থাকবে তখন হচ্ছে আমরা জানি যে র্যাপিড যখন অনেক জোরে জোরে একটা জিনিস মানে কোনো ধরো পানির কল যদি তুমি অনেক জোরে ছাড়ো তাহলে কি একটা জোরে সাউন্ড হয় না? তো সেরকম যে ব্লাড অনেক র্যাপিড রাশ হচ্ছে, ব্লাড আসতেছে ভেন্ট্রিকলের মধ্যে, তখন হচ্ছে আমরা আরেকটা সাউন্ড শুনতে পাবো। হ্যাঁ, এটাকে বলা হয় থার্ড সাউন্ড। আচ্ছা তারপরে আবার কি হবে, স্লো ফিলিং ফেজ। ঠিক আছে, তো স্লো ফিলিং ফেজে গিয়ে কি হবে, এখানে হচ্ছে গিয়ে আমরা জানি যে হচ্ছে যখন আহ, এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, দেখো যে যখন আমরা বলতেছি যে ফার্স্ট অ্যাট্রিয়া কন্ট্রাকশন করলো, ব্লাড হ্যাঁ অ্যাট্রিয়া থেকে আসলো, ঠিক আছে এভি ভালভ, এখানে হচ্ছে যে মনে হয় না যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ যখন হবে তখন কি আমাদের অ্যাট্রিয়াটা কন্ট্রাকশন করবে, এই জন্য কি হচ্ছে ব্লাড আসবে, মানে এভি ভালভটা যে আমাদের ওপেন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে কেউ কি জানো? ভেন্ট্রিকলটা তখন খালি হয়ে যাচ্ছে।
ভেন্ট্রিকলে তো ব্লাড আসতেছে, হ্যাঁ, তো এভি ভালভটা প্রথমেই হচ্ছে কি আমাদের অ্যাট্রিয়াম প্রথমেই কন্ট্রাকশন করে না, ঠিক আছে। ব্লাড তো প্রথমে অ্যাট্রিয়াতে আসবে, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসবে, তাই না? তো এই যে যখন ভেন্ট্রিকলে ব্লাড আসতে থাকে, অনেক ধরো একটা রুমের ভিতরে মানুষ ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, এত বেশি মানুষ চলে আসছে, তখন কি দরজা তো প্রেসারেই খুলবে, ভাঙে দরজা ভেঙে চলে যাবে না? তো সেরকম একটা অবস্থা, হ্যাঁ। অ্যাট্রিয়া কিন্তু কন্ট্রাকশন করে না প্রথমে, প্রথমে কি হয়, ওই যে এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসতে 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 এত বেশি ব্লাড চলে আসে, তখন সেটার প্রেসারে আমাদের যে এভি ভালভটা আছে সেটা তখন ওপেন হয়ে যায়, হ্যাঁ। তা এখানে তো হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা হচ্ছে যে এত জোরে ব্লাড আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যখন স্লো ফিলিং ফেজ, তখন আবার হচ্ছে স্লোলি ব্লাড আসতে থাকবে, হ্যাঁ। আরেকটা নাম আছে, এটাকে ডায়াস্টেসিস বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এখানে কি হয়, এইখানে হচ্ছে অ্যাট্রিয়া অনেক বেশি কন্ট্রাকশন করে, ঠিক আছে। যখন হচ্ছে গিয়ে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা থাকে, সেখানে হচ্ছে কিন্তু অ্যাট্রিয়াম এতটা কন্ট্রাকশন করে না। লাস্ট র্যাপিড ফিলিং ফেজে গিয়ে তখন হচ্ছে দেখা যায় কি অল্প কিছু পরিমাণ ব্লাড অ্যাট্রিয়ামে মানে রয়ে গেছে, আর হচ্ছে বেশিরভাগ ব্লাড ভেন্ট্রিকলে চলে গেছে। এখন তখন অ্যাট্রিয়াম বলে যে এতটুকু ব্লাডটা যাচ্ছে না কেন, তখন সে অনেক জোরে কন্ট্রাকশন করে, হ্যাঁ, কন্ট্রাকশন করে হচ্ছে ব্লাডটা সে ভেন্ট্রিকলে পাঠায় দেয়। তো এই যে লাস্টে গিয়ে আবার একটা র্যাপিড একটা প্রেসার দিল না, এই কারণে হচ্ছে কি তখন আবার কি আমরা আরেকটা হার্ট সাউন্ড শুনতে পাই, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার মানে আমাদের যে কার্ডিয়াক সাইকেলটা, এটা হচ্ছে এভাবে চলতে থাকবে। আচ্ছা, তো হচ্ছে কি এখন হচ্ছে আমাকে একজন একটু বলো তো, যে হচ্ছে কি এই যে বললাম আইসোমেট্রিক, হ্যাঁ, আইসোমেট্রিকে কি হবে, যে কোনো আইসোমেট্রিকে? আপু ব্লাড মানে ব্লাড কোনো এক্সচেঞ্জ হবে না, ভেন্ট্রিকলে ব্লাড কোনো এক্সচেঞ্জ হবে না, এটা ভেরি ক্লোজ গুড। ক্যাভিটির মধ্যে থাকবে। আর প্রেসার আইসোমেট্রিক কন্ট্রাকশন আছে, প্রেসারটা রাইজ করবে, আর আইসোমেট্রিক রিল্যাক্সেশন আছে, প্রেসারটা ফল করবে। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো পারো। আচ্ছা, তাহলে আমাকে হচ্ছে প্রফেট মানে যখন ভাইবা দিলাম, আমাদেরকে হচ্ছে পুরাটা তো জিজ্ঞাসা করে না, যে কোনো একটা জিজ্ঞাসা করে। তো আইসোমেট্রিকটা আমাকে জিজ্ঞাসা করেছিল মেট্রিকটা কি হচ্ছে, হ্যাঁ। তোমাদের এভাবেই আসবে, ঠিক আছে, তোমরা সবগুলা ফেজ একটু পড়ে যাবা, যে কোনো দেখবা একটা নিয়ে একটু জিজ্ঞাসা করবে, যে প্রোটোডায়াস্টোলিক ফেজ বললা বা ধরো আইসোমেট্রিক কন্ট্রাকশন বললা, তখন বলবে যে এখানে কি চেঞ্জ হয়, তোমার প্রেসারের চেঞ্জ কিরকম হবে, ভলিউম চেঞ্জ কিভাবে হবে, তারপর হচ্ছে এখানে কোনো হার্ট সাউন্ড থাকবে কিনা, আর হচ্ছে মানে এখানে কোন ভালভটা ক্লোজ হচ্ছে। তোমরা যখন রিটেনেও আসবে, হ্যাঁ, তোমরা যখন লিখবা একটু পয়েন্ট পয়েন্ট করে লিখবা, যে উপরে হেডিং দিবা যে আইসোমেট্রিক কন্ট্রাকশন দিয়ে হচ্ছে এখানে কি কি চেঞ্জেস হয়, এটা পয়েন্ট পয়েন্ট করে লিখবা। প্রথমে লিখবা প্রেসার চেঞ্জ দিয়ে হচ্ছে লিখবা, তারপরে ভলিউম চেঞ্জ দিয়ে, তারপরে এখানে হচ্ছে ভালভের চেঞ্জ, ঠিক আছে। কোনো হার্ড সাউন্ড থাকলে সেটা, এইভাবে দেখতেও সুন্দর লাগে, তোমাদেরকে হচ্ছে নাম্বারও বেশি দিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে দেখো এই যে আমাদের প্রেসার চেঞ্জ বা এই যে আমরা যেটা বললাম, এটা একটু বোঝাই দিই। দেখো প্রথমে হচ্ছে এই যে আমাদের এভি ভালভটা যখন ক্লোজ হয়ে গেল, হ্যাঁ, ক্লোজ হওয়ার পরে তারপরে হচ্ছে যে আইসোমেট্রিক, এই যে ফেজ আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে দেখো এভি ভালভটা ক্লোজ হয়ে গেল, হ্যাঁ, তাহলে এটা কোন ফেজে ক্লোজ হয়ে যায় বলো তো প্রথমে, কখন হচ্ছে আমাদের এভি ভালভটা বন্ধ হয়ে যায়? একটু আগে আমরা পড়ে আসলাম। আপু ফার্স্ট ভেন্ট্রিকুলার আইসোমেট্রিক সিস্টেম হ্যাঁ, কন্ট্রাকশন। আইসোমেট্রিক আইস- কন্ট্রাকশন হ্যাঁ, কে বললো আইসোমেট্রিক কন্ট্রাকশন? আমি আপু ভাইয়া, আচ্ছা, সাজিন আরেকজন আপু। সাজিন, ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। নাম বলো না কেন, মেয়েরা বললে তো আর জায়গা পাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে সাজিন, হ্যাঁ, দেখো আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে কি হয়, এভি ভালভটা বন্ধ হয়েছে, এইগুলা তোমরা একটু খেয়াল রাখবে, যে টিচাররা কিন্তু হুটহাট জিজ্ঞাসা করবে, ঠিক আছে, কোনটা কোথায় হচ্ছে, যেহেতু তোমরা এখন পড়ে ফেলছো, জিনিসটা বুঝে ফেলছো, তো এখন আর এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যে এভি ভালভটা ফার্স্টে ক্লোজ হচ্ছে কোথায়, একটু ঘুরে আর জিজ্ঞাসা করো। আমরা সবসময় পড়ি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে এভি ভালভ ক্লোজ হচ্ছে, মানে কিন্তু যদি উল্টা দিক থেকে বলে যে এভি ভালভ কখন ক্লোজ হচ্ছে, তখন যাতে ফট করে বলতে পারো যে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে। তো এই যে দেখো ফার্স্টে ক্লোজ হলো, তারপরে কি হচ্ছে, এই যে এখানে কিন্তু একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে থাকবে, তারপরে হচ্ছে দেখো আস্তে আস্তে প্রেসার হচ্ছে কি রেজ করতেছে, এই যে দেখো, হ্যাঁ, বাড়তে বাড়তে যখন তাই কেন বাড়তেছে, কারণ হচ্ছে আমরা কি জানি আইসোমেট্রিক কন্ট্রাকশনের পরের ফেজ কি বলতো? আপু হচ্ছে র্যাপিড ইজেকশন ম্যাক্সিমাম 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 ইজেকশন, সরি, ইজেকশন ফেজ। ইজেকশন ফেজ হচ্ছে বের হয়ে যাচ্ছে ব্লাডটা, তাই না? তো প্রেসার তো লাগবে, একটা জিনিস তুমি যদি বের করতে চাও তাহলে প্রেসার দিতে হবে না? তো এই যে লেফট ভেন্ট্রিকল থেকে তখন ব্লাডটা কোথায় যায় বলো তো? অ্যাওর্টাতে যাবে, তাই না? পালমোনারি আর্টারিতে যাবে, অ্যাওর্টাতে যাবে। তো তখন তো কি হবে, ব্লাডটা তো তারপর বের হয়ে যাবে, তাই না?
তো অ্যাওটা দিয়ে বের হয়ে যাবে। তো অ্যাওটিক প্রেসার কি 80 হচ্ছে তোমার মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এখন এই যে 80 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত দেখো প্রেসারটা বাড়তেছে। এরপরে তো কি হচ্ছে, যখন 80 এর উপরে চলে যাচ্ছে তখন কি হবে, আমার তো অ্যাওটিক প্রেসার আর নিতে পারতেছে না, এত বেশি প্রেসার হয়ে গেছে। তখন কি হচ্ছে, এই যে দেখো সেমিনাল ভালভটা কিন্তু এই যে যখনই 80 এর উপরে আসছে, এখানে তোমরা দেখো 80 এর উপরে যখন আসতেছে তখনই কিন্তু আমার ভালভটা যেখানে লেখা সেমিনাল ভালভ ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে তোমরা এটার সাথে মিলাই রাখবা, দেখো 0 থেকে যখন 80 তে গেল তখন অ্যাওটিক প্রেসার যখন ক্রস করে যাচ্ছে তখন কিন্তু সেমিনাল ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ ও আর নিতে পারতেছে না এত প্রেসার। তারপর যখন ভালভটা ক্লোজ হয়ে গেল তখন কি হবে, বন্ধ হয়ে গেলে আবার তো সেই হচ্ছে কি, দুইটা ভালভ যখন হচ্ছে ভালভ বন্ধ হয়ে যাবে আমরা জানি আবার কি ক্লোজ ক্যাভিটি হয়ে চলে যাবে, তাই না। তারপরে হচ্ছে দেখো এই যে এই জায়গায় এসে দেখো সেমিনাল ভালভটাও বন্ধ হয়ে গেছে। সেমিনাল ভালভ কখন বন্ধ হয়ে যায়, ওই যে একটু আগে যে আমরা পড়লাম আইসোমেট্রিক রিল্যাক্সেশন। আইসোমেট্রিক হ্যাঁ, আইসোমেট্রিক রিল্যাক্সেশনে এসে দেখো আবার হচ্ছে ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ক্লোজ ক্যাভিটি হিসেবে থাকতেছে, এখানে কিন্তু আবার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তারপরে এই জায়গায় এসে আবার হচ্ছে কি এভি ভালভ যখন ওপেন হবে তখন কি হবে, ওই যে আবার হচ্ছে কি হবে, এটার মধ্যে ব্লাড আসতে থাকবে, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ হবে। হ্যাঁ, এটাই, এই যে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে, এখানে যে 80টা এই বরাবর হচ্ছে তোমরা এই যে ভালভের যখন ওপেন ক্লোজটা দিবা এটা এইভাবে দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো যে কোয়েশ্চেনটা তোমাদের রিটেনে আসে অনেক বেশি, হ্যাঁ, প্রেসার চেঞ্জ আর ভলিউম চেঞ্জ হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে। তো প্রেসার চেঞ্জটা বেশি আসে, ভলিউম চেঞ্জটা সেভাবে একটু আসে না, প্রেসার চেঞ্জটা বেশি ইম্পর্টেন্ট। আর যখনই আসবে তোমরা এই সুন্দর মতো একটা ফিগার দিয়ে এঁকে দিয়ে আসবা, তাহলে হচ্ছে একদম নাম্বার পেয়ে যাবে। আমি যখন ফার্স্ট পড়েছি এই জিনিস আমি বুঝতামই না, এত কঠিন লাগতো আমার কাছে যে কোয়েশ্চেন আসলে আমার মানে ওটা হচ্ছে পারলে হয় আমি স্কিপ করব, নাহলে হচ্ছে গিয়ে কি মানে আমার খুব ভয় লাগতো এটা, ঠিক আছে। কিন্তু একবার যদি বুঝে যাও তাহলে হচ্ছে তুমি সবার আগে এটাই অ্যান্সার করতে যাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে প্রেসার চেঞ্জ আর ভলিউম চেঞ্জটা একটু ইজি করে বলে দিই, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে মনে রাখতে, আর ছবি আঁকতেও আর কষ্ট হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমরা এই যে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে এখানে এখানে আমরা প্রথমে প্রেসার চেঞ্জটা পড়বো। প্রেসার চেঞ্জে কি হচ্ছে, এখন দেখো আইসোমেট্রিক কন্ট্রাকশন সবসময় মনে রাখবে, যখন কন্ট্রাকশন থাকে তখন কি থাকবে, এটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকবে, তাই না। এখন একদিকে কন্ট্রাকশনও হচ্ছে আবার ক্লোজড ক্যাভিটি, তো ভিতরে একটা দুই পাশে ধরো কি বলবো, একটা রুমের ভিতরে তোমার হচ্ছে দরজা আটকানো, হ্যাঁ, ভিতরে হচ্ছে ব্লাড, তখন কি মানে ভিতরে অনেক মানুষ, ঠিক আছে, একটা ঘরের ভিতরে ভিতরে একদম মানুষ গিজগিজ করতেছে আবার দরজাও আটকানো, তাহলে কি ওই জায়গার প্রেশার অনেক বেশি থাকবে না, এতগুলা মানুষ যদি একটা রুমের ভিতরে থাকে। হ্যাঁ, জি আপু। হ্যাঁ, তাহলে সেরকম দেখো আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে কি থাকবে, অনেকগুলা ধরো ব্লাড ওটার ভিতরে ঢুকে আছে কিন্তু এই যে এভি ভালভও ক্লোজ হয়ে গেছে, পুরাটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে আছে, তখন কি হবে, তোমার প্রেসার কি থাকবে, এই যে আস্তে আস্তে প্রেসারটা দেখো বাড়তেছে। হ্যাঁ, প্রেসারটা কিন্তু বাড়তেছে, বাড়লো তারপরে হচ্ছে দেখো কি হবে, আস্তে আস্তে তোমার হচ্ছে প্রেসার বাড়তে বাড়তে এই যে যখন যখন ইজেকশন ফেজে চলে আসে, হ্যাঁ দেখে যে এখানে হচ্ছে এই যে ইজেকশন ফেজ, তখন ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড, হ্যাঁ, ম্যাক্সিমাম ইজেকশনের পিরিয়ডে গিয়ে দেখো বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ডে এসে হঠাৎ করে নিচে নেমে গেল, কেন নেমে গেল, কারণ হচ্ছে এখানে কি হয় যে প্রেসার হচ্ছে গিয়ে দেখো একটু কিন্তু পুরোপুরি কিন্তু নেমে যায়নি, ইজেকশনে কিন্তু একটু উপরে আসছে তারপর আস্তে আস্তে নিচে নামতেছে। হ্যাঁ, তো ইজেকশনে হচ্ছে কি হচ্ছে যে প্রেসার কি মনে হয় না যে ইজেকশন মানে কি বের হয়ে যাচ্ছে, তাহলে কি মনে হয় না যে প্রেসার ফল করার কথা, আমার কাছে তো এটাই মনে হতো যে যে ইজেকশন মানে তো সবকিছু বের হয়ে যাচ্ছে, তাহলে আবার হচ্ছে প্রেসার মানে এখানে তো ফল করার কথা, কিন্তু কেন করতেছে না, কেউ একটু জানো, বলতে পারবা। আচ্ছা দেখো, ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ডে কি হচ্ছে যে প্রেসার তো এমনিতে ফল করার কথা, নাম শুনে মনে হয় যে ইজেকশন তো বের হয়ে যাচ্ছে তাহলে তো প্রেসার কমে যাওয়ার কথা, কিন্তু কেন কমতেছে না, কারণ হচ্ছে কি এই যে আমরা একটু আগে বললাম আইসোমেট্রিক কন্ট্রাকশনটা এত বেশি পরিমাণে কন্ট্রাকশন হচ্ছে যে তার যে পরিমাণ ব্লাড বের হয়ে যাচ্ছে আউটফ্লো থেকেও তার হচ্ছে কি কন্ট্রাকশনের পাওয়ারটা বেশি। হ্যাঁ, ইন্ট্রাভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন, কোনো জায়গায় যদি অনেক বেশি কন্ট্রাকশন মানে অনেক বেশি কন্ট্রাক্টেড অবস্থায় থাকে তাহলে কি ওই জায়গার প্রেসার তো হচ্ছে গিয়ে আহ বেশিই থাকবে, তাই না। তো এই কারণে হচ্ছে এখানে যদিও ইজেকশন ফেজ কিন্তু তারপরেও কিন্তু আমাদের প্রেসারটা একটু বেশি থাকতেছে। হ্যাঁ, কারণ ওই যে যেটা বললাম পুরোটা হচ্ছে কি এখানে কন্ট্রাকশন পাওয়ারটা বেশি রাদার দেন হচ্ছে গিয়ে আউটফ্লো, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখো যেটা স্লো ইজেকশন ফেজ, এখানে কি হচ্ছে, এইখানে যে যেহেতু আমার কন্ট্রাকশনের পাওয়ারটাও কমে গেছে, হ্যাঁ, তাহলে কি ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটাও কমে যাচ্ছে, আবার হচ্ছে ইজেকশনও হচ্ছে, সবগুলাই মিলে গেছে, এই কারণে কি হচ্ছে এখানে
ফোর্স অফ কন্ট্রাকশন ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা আস্তে আস্তে ফল করতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে দ্য ফোর্স অফ কন্ট্রাকশন ইজ লেস দ্যান দ্য রেট অফ আউটফ্লো, এই কারণে হচ্ছে দেখো এই যে প্রেসারটা কিন্তু এই যে ফল করে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, যখন আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ ছিল তখন কিন্তু প্রেসারটা বাড়তেছিল, কারণ ওই যে বললাম অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ, এবং আইসোমেট্রিক ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা বেশি, এই জন্য এই যে এই জায়গাটা বেড়ে গেছে। তারপর যখন ম্যাক্সিমাম ইজেকশন ফেজ হলো তখনও কিন্তু প্রেসারটা হচ্ছে বেশি থাকতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওই যে কন্ট্রাকশন, এত জোরে সে কন্ট্রাকশন করছে, মানে ধরো একটা রুমের মধ্যে এত বেশি মানুষ যে কিছু মানুষ বের হয়ে যাচ্ছে 2-4 জন, তারপরেও লাভ হচ্ছে না, রুমের পরিবেশ একদম গরম হয়ে আছে। ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটাও অনেক বেশি, এই জন্য প্রেসারটা বেশি। তারপর আস্তে আস্তে যখন অনেক মানে ম্যাক্সিমাম ইজেকশন হয়ে গেছে, অনেকটা বের হয়ে গেছে, স্লো ইজেকশন ফেজ থেকে তখন হচ্ছে প্রেসারটা ফল করতেছে। হ্যাঁ, আচ্ছা এরপরে হচ্ছে দেখো আমরা আস্তে আস্তে অ্যাওর্টিক ভালভটাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে এই যে প্রেসারটা ফল করতে থাকলো, তারপরে হচ্ছে আমরা জানি এরপরে কি থাকবে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল ফেজে আসবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ থাকবে, এখানে হচ্ছে কি করবে, প্রেসার কিন্তু ফল করতে থাকবে। কারণ কি, কারণ ব্লাড হচ্ছে কি পাসিং সাম ব্লাড আউট অফ দ্য ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে কিছু ব্লাড হচ্ছে বের হয়ে যাবে, এই কারণে হচ্ছে কি থাকবে এখানে প্রেসারটা ফল করতে থাকবে। তারপর হচ্ছে দেখো আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে কি হবে, ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা কিন্তু ফল করবে। কারণ কি, ভেন্ট্রিকলটা হচ্ছে কি, আমরা বলছি যে আইসোমেট্রিকে কি থাকে, আইসোমেট্রিকে সবকিছু লেন্থ সমান থাকে। আবার দেখো এটা রিল্যাক্সেশন, ওখানে কি ছিল কন্ট্রাকশন, কন্ট্রাকশনে করতে গেলে কি লাগবে, তোমার প্রেসার বেশি লাগবে, এই জন্য প্রেসারটা বাড়ে। আর রিল্যাক্সেশন কি, আমরা রিল্যাক্স অবস্থায় আরাম করি না, মানে একদম হার্টও তখন খুব আরাম করে। হ্যাঁ, তো আরাম করতে গিয়ে দেখা যায় কি ওর ইন্টারভেন্ট্রিকুলার যে প্রেসারটা আসছে সেটা হচ্ছে শার্পলি ফল করতেছে। হ্যাঁ, কারণ দ্য ভেন্ট্রিকল হচ্ছে রিল্যাক্স থাকবে এবং এটা একটা ক্লোজ ক্যাভিটি হিসাবে থাকবে। ঠিক আছে, এই কারণে কি হচ্ছে এখানে প্রেসারটা আবার ফল করতেছে। তারপর হচ্ছে দেখো যখন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ হবে তখন কি হচ্ছে, তখনও ভেন্ট্রিকুলার যে প্রেসারটা তখনও সে ফল করতে থাকবে। কারণ হচ্ছে গিয়ে এখানে কি থাকবে, তখন কি হয়, র্যাপিড রাশ অফ ব্লাড থাকবে। হ্যাঁ, আমরা তো এই জায়গাতেও আমার একটু কনফিউশন হতো যে কি ব্যাপার, এখানে তো র্যাপিড ফিলিং ফেজ, ঠিক আছে, তাহলে তো হচ্ছে প্রেসারটা আস্তে আস্তে, এই যে এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার, এই যে দেখো অ্যাortic ভালভ ক্লোজ হচ্ছে, এই যে ডায়াস্টেসিস, তার আগে হচ্ছে যে র্যাপিড ইনফ্লো হচ্ছে এখানে। ঠিক আছে, প্রেসার কিন্তু ফল করতেছে। তো প্রেসার কেন ফল করতেছে, র্যাপিড আউটফ্লো, র্যাপিড ইনফ্লো হচ্ছে, র্যাপিড ইনফ্লো মানে কি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, তো ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ হচ্ছে, তো প্রেসার তো হচ্ছে এখানে বেশি থাকার কথা। কোনো জিনিসের মধ্যে যদি আমি ফিল করতে থাকি, পানি দিয়ে যদি ভরাতে থাকি, তাহলে কেন প্রেসার ফল করতেছে, কারণ মানে হার্ট হচ্ছে গিয়ে এখানে কি রিল্যাক্স অবস্থায় থাকে ডায়াস্টলের সময়। তো এই হার্ট আমাদের রিল্যাক্সে চলে, এতই রিল্যাক্সে চলে গেছে যে তার রিল্যাক্সেশনের পাওয়ারটাই বেশি, হ্যাঁ, রাদার দ্যান দ্য রেট অফ ফিলিং। এখানে হচ্ছে কি হচ্ছে, র্যাপিড ব্রাশ অফ ব্লাড হচ্ছে, কিন্তু তারপরেও সে হচ্ছে অনেক বেশি, মানে তার রিল্যাক্সেশনের যে রেটটা সেটা অনেক বেশি রাদার দ্যান দ্য ফিলিং রেট। ঠিক আছে, এই কারণেও কিন্তু প্রেশারটা ফল করতে থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো আস্তে আস্তে যখন স্লো ফিলিং ফেজ হবে তখন প্রেশারটা একটু একটু রাইজ করবে, কারণ অনেকগুলা ব্লাড চলে আসছে। হ্যাঁ, অনেকগুলা ব্লাড জমে যাওয়ার কারণে একটু হচ্ছে প্রেশার, এই জায়গায় যেটা ডায়াস্টেসিস বা স্লো র্যাপিড ফিলিং ফেজ, এখানে হচ্ছে প্রেশারটা কি থাকবে, একটু বাড়বে, স্লাইটলি একটু ইনক্রিজ করবে। তারপরে হচ্ছে দেখো লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এখানে হচ্ছে গিয়ে লাস্ট র্যাপিড মানে যা পুরা ব্লাড সব চলে আসছে। হ্যাঁ, অনেক ব্লাড চলে আসছে এবং ভেন্ট্রিকলে কি হচ্ছে তখন ব্লাড দিয়ে ভরে গেছে। তো আবার হচ্ছে যে অনেক ঘরের মধ্যে মনে রাখবে যে একটা ঘরে অনেক মানুষ হয়ে গেছে, মানে ব্লাড দিয়ে পুরো ভরে গেছে, তখন কি হবে এখানে, তখন তো আর সে এত রিল্যাক্স মুডে থাকতে পারবে না, মানে এত মানুষ গিজগিজা হয়ে গেছে, এত ব্লাড চলে আসছে হার্টে, তখন কি আর সে রিল্যাক্স থাকতে পারবে, তখন তো আর থাকতে পারবে না, তখন যেভাবেই হোক তার প্রেশার একটু বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য লাস্ট র্যাপিড ফিলিং ফেজে গিয়ে দেখবা এই যে যখন লাস্ট র্যাপিড ফিলিং এ যে জায়গাটাতে প্রেশারটা আবার একটু বেড়ে গেছে, হ্যাঁ, স্লাইটলি রাইজ করবে। ঠিক আছে, সাডেনলি rise of the pressure due to rush of the blood। ঠিক আছে, আচ্ছা এটুকু হচ্ছে তোমরা আঁকবা, এখান থেকে যেভাবে বুঝে বুঝে আঁকবা যে এভি ভালভটা ক্লোজ হলো তখন কি হয়েছে, আইসোমেট্রিক কন্ট্রাকশন, তারপরে হচ্ছে কি যেহেতু কন্ট্রাকশন প্রেসার বেশি থাকবে, আস্তে আস্তে প্রেসারটা বাড়তে থাকবে, ইজেকশনেও বেশি থাকবে, কারণ কি তার কন্ট্রাকশনের পাওয়ারটা অনেক বেশি। হ্যাঁ, তারপরে কি বললাম, যখন স্লো ইজেকশন হবে তখন একটু একটু প্রেসারটা ফল করতে থাকবে, তারপর যখন র্যাপিড আইসোমেট্রিক রিল্যাক্সেশন থাকবে তখনও তো প্রেসারটা ফল করতে থাকবে, র্যাপিড ইনফ্লো যখন হবে তখনও কিন্তু ফল করতে থাকবে, কারণ কি সে অনেক বেশি রিল্যাক্স মুডে চলে গেছে। হ্যাঁ, যেতে থাকবে। এরপরে হচ্ছে কি যখন তার স্লো ফিলিং ফেজটা আসবে তখন একটু প্রেসারটা বাড়বে, কারণ একটু বেশি ব্লাড চলে আসছে,
এবং লাস্টে গিয়ে যখন তার র্যাপিড ফিলিং মানে লাস্ট যে র্যাপিড ফিলিং ফেজটা সেখানে কিন্তু প্রেশারটা অনেকখানি বেড়ে যাচ্ছে সাডেনলি, কারণ হচ্ছে কি অনেক ব্লাড চলে আসছে, হ্যাঁ অনেক মানুষ চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের প্রেশার চেঞ্জটা। হ্যাঁ, আর হচ্ছে ছোট করে ভলিউম চেঞ্জটা বলে দিই। ভলিউম চেঞ্জটা আরো ইজি, ঠিক আছে। ভলিউম চেঞ্জটাও আসে কিন্তু বেশি আসে তোমার হচ্ছে প্রেশার চেঞ্জটা। আচ্ছা, ভলিউম চেঞ্জ কি হয় এটা তো হচ্ছে তোমরা আর তোমরাই ভালো পারবা আমার থেকে। হ্যাঁ, ভলিউম চেঞ্জ কি হয় বলো তো? প্রথমে হচ্ছে কি হবে, আইসোমেট্রিক কন্ট্রাকশন। ওই যে একটু আগে হচ্ছে লাইলা আমাকে বললো কি যে আইসোমেট্রিকের সময় কোনো চেঞ্জ হবে না, তাই না? মানে ভলিউমটা কোনো চেঞ্জ হবে না। আরো কি জানি বললাম না আমাকে? তাসমিম। তাসমিম, আচ্ছা হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছো। হ্যাঁ, ভলিউমের কিন্তু কোনো চেঞ্জ থাকে না। আইসোমেট্রিকে সবসময় মনে রাখবা ভলিউমের কোনো চেঞ্জ থাকবে না, ভলিউম সেম থাকবে। হ্যাঁ, তো এই যে দেখো প্রথমে যখন আইসোমেট্রিক ফেজটা, এখানে কিন্তু ভলিউমটা কোনো চেঞ্জ থাকবে না, ঠিক আছে, ভলিউম রিমেন সেম। কারণ হচ্ছে কি পুরাটা একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা তারপরে হচ্ছে দেখো যখন কি বললাম আমরা এর পরের কোন ফেজ, এর পরে হচ্ছে ইজেকশন ফেজ গুলা, তাই না? একটা হচ্ছে র্যাপিড ইজেকশন, স্লো ইজেকশন ফেজ। তো যখন ইজেকশন হবে তখন কি হবে, এখন ধরো যে কোনো একটা বোতল থেকে তুমি পানি ফেলে দিচ্ছ, হ্যাঁ, তাহলে কি হবে, ভলিউম কমে যাবে না? পানি তো কমে যাচ্ছে, তো ব্লাডও যখন বের হয়ে যাচ্ছে তখন কি হবে, ভলিউমটা ফল করবে। তো যখন এই যে দেখো ভলিউমটা কিন্তু ফল করলো। হ্যাঁ, তাহলে এই যে প্রথমে হচ্ছে একটা কনস্ট্যান্ট ছিল, আইসোমেট্রিক ভলিউম চেঞ্জ হয় নাই, তারপর যখন ইজেকশন হইলো ব্লাড বের হয়ে গেল তখন ভলিউমটা কি হলো, ফল করলো। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এরপর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় আসলাম আমরা। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ডায়াস্টল সময় প্রোটোডায়াস্টলিক পিরিয়ড, যেটা এখানে কি হবে, ভলিউমটা ফল করতে থাকবে কারণ কি ব্লাড বের হয়ে যাচ্ছে। এরপর যখন আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ আসবে, ওই যে আমি একটু আগে বললাম যে আইসোমেট্রিকে কোনো চেঞ্জ নাই, তাহলে এখানেও কি যে আইসোমেট্রিকে দেখবা একদম একটা কনস্ট্যান্ট অবস্থাতেই আছে, কোনো ভলিউমটা একই রকমই থাকতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে একই রকমই থাকতে থাকতে এই জায়গায় এসে একটু বেড়ে গেল। হ্যাঁ, কেন বাড়লো, এই যে কেন বাড়লো এটা তোমরা নিজেরাই পারবা। বলো তো এর পরের ফেজটা কি, আইসোমেট্রিক রিল্যাক্সেশনের পরের ফেজটা কি? ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। হ্যাঁ, ফার্স্ট র্যাপিড ফিলিং। ফার্স্ট রেপিড ফিলিং। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং এ কি হচ্ছে বলতো, ব্লাড আসতেছে না। তো এখন হচ্ছে যদি একটা পানির বোতলে আমরা পানি ভরতে থাকি তাহলে কি ভলিউম বাড়বে না? তো হার্টের মধ্যেও এরকম ব্লাড আসতেছে, এই জন্য ওর ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য দেখো এই যে এই জায়গাটা যেটা এখানে হচ্ছে কিন্তু ভলিউমটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে গিয়ে ভলিউম বাড়বে, এবং হচ্ছে যখন স্লো র্যাপিড ফিলিং ফেজ সেখানেও কিন্তু ভলিউমটা বাড়তেই থাকবে, কারণ কি ভলিউম তো বাড়বেই, ব্লাড আসতেছে। হ্যাঁ, তো ভলিউম তো বাড়বেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি তোমাদের এরপরে দেখো নিচে দুটা জিনিস আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম আর ফোনোকার্ডিওগ্রাম। এই দুটা তোমাদের লাগবে না, তোমরা যখন আসবে পরীক্ষায় প্রেসারটা আর ভলিউমটা, হ্যাঁ যেটা আসবে একটু সুন্দর করে এঁকে দিয়ে আসবা, ঠিক আছে। 0 থেকে শুরু করবা, এখানে এই যে 80টা খেয়াল রাখবা। 80-র উপরে আসলে তখন হচ্ছে এভি ভালভ, এই যে অ্যাওর্টিক ভালভ যেটা, সেটা হচ্ছে দেখাবা যে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর পরে প্রেসার তো এখন তো হচ্ছে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে এটাতে? তাহলে আপু আরেকবার বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর হচ্ছে ভালো করে বুঝে গেলে আর সমস্যা হবে না কখনো। তোমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে এই দুইটা জিনিসই লাগবে। হ্যাঁ, সারা আপু জীবনই লাগবে। করে যদি আরেকবার যদি বলতেন হ্যাঁ, কোনটা ভাইয়া? সম্পূর্ণটাই, জাস্ট সামারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরেকবার সামারি করে বলছি। এখানে ইরেজারটা ঠিক আছে। ঠিক আছে, আমি আরেকবার সামারি করে বলে দিই, দেখো। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমরা কি পড়লাম যে হচ্ছে কি আমাদের প্রেসার চেঞ্জটা আমরা প্রথমে পড়বো। হ্যাঁ, তো প্রেসার চেঞ্জে আমি বললাম কি যে প্রথমে এই যে দেখো এখানে এভি ভালভটা কি হচ্ছে, বন্ধ হচ্ছে। এভি ভালভটা কোন ফেজে বন্ধ হয়, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে, তাই না? তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশনে যখন এভি ভালভটা বন্ধ থাকবে তখন কি এদিকে কন্ট্রাকশন হচ্ছে, কোনো জিনিস কন্ট্রাক্ট করতে গেলে প্রেসার লাগে কিন্তু। হ্যাঁ, এমনি এমনি কিন্তু কন্ট্রাকশন হবে না। তো প্রেসার হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার প্রেসার বাড়তেছে, আবার ওদিকে এভি ভালভও বন্ধ, পুরাটা একটা ক্লোজড ক্যাভিটি হয়ে আছে। তখন কি থাকবে, আমার প্রেসারটা কিন্তু বাড়বে। হ্যাঁ, প্রেসার কিন্তু এই যে এই জায়গা থেকে এভি ভালভটা যখন দেখো বন্ধ হয়ে গেল, মানে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শুরু হলো, তখন কিন্তু প্রেসারটা বাড়তেছে। কেন বাড়তেছে, কারণ হচ্ছে কি ওই যে বললাম একদিকে কন্ট্রাকশন হচ্ছে, আবার এদিকে ক্লোজড ক্যাভিটি। হ্যাঁ, একটা ঘরের মধ্যে এতগুলা মানুষ, তো প্রেসার তো বাড়বেই, ঠিক আছে। তো প্রেসার অনেক বেড়ে গেল। তারপরে হচ্ছে দেখো এই যে যখন আমরা কোন ফেজে আসবো, এরপরে ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড। হ্যাঁ, যখন ইজেকশন পিরিয়ড থাকবে এখানে হচ্ছে দেখো অ্যাওর্টিক ভালভটা ওপেন হবে। হ্যাঁ, কখন ওপেন হবে, যখন হচ্ছে কি এই যে আমার 80 কে ক্রস করে যাবে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে যখন ইজেকশন ফেজে আসলাম তখনও হচ্ছে কি হচ্ছে আমার প্রেসারটা ইজেকশন ওখানে কিন্তু প্রেসারটা কিন্তু কমে যাওয়ার কথা, ইজেকশন মানে বের হয়ে যাচ্ছে, তো কমে যাওয়ার কথা কিন্তু কমতেছে না। কেন কমতেছে না? কারণ ওই যে মানে কন্ট্রাকশনের সময় হার্ট এত যে বেশি কন্ট্রাকশন করে ফেলছে যে তার অনেক বেশি প্রেসার গেছে। হ্যাঁ, তো মানে ধরো হচ্ছে গিয়ে একটা ঘরের মধ্যে এত বেশি মানুষ, দুইজন মানুষ আপু মানে মনে হয় বের ঈদের হয়ে গেল। সময় আমরা যেভাবে আর কি মানে হ্যাঁ যাওয়া হ্যাঁ আসা হ্যাঁ, করি, ওগুলো ঈদের হঠাৎ সময় করে যখন যেভাবে, কোনো স্টেশনে ভালো আসি। এক্সাম্পল। হ্যাঁ, ভালো এক্সাম্পল দিয়েছো। আচ্ছা, তো এখানে হচ্ছে একই অবস্থা যে এত বেশি হয়ে গেছে কন্ট্রাকশন যে হচ্ছে মানুষের ভিড়ে হচ্ছে না, মানে সে ইজেকশন করতেছে কিন্তু তারপরেও তার ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা কিন্তু কমে যাওয়ার কথা, কিন্তু প্রেসারটা কমতে পারতেছে না। হ্যাঁ, ডিউ টু তার কন্ট্রাকশন রেটটা অনেক বেশি রাদার দেন দ্য রেট অফ আউটফ্লো। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যখন আমার স্লো ইজেকশন ফেজটা আসলো তখন র্যাপিড ইজেকশন তো অনেক কিছুটা বের হয়ে গেছে, ভালো বের হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা পারি নাই আমাদের প্রেশারটা কমাইতে, কিন্তু কিছু তো বের হয়ে গেছে বেশটা। তারপর দেখো র্যাপিড ইজেকশন ফেজে এসে এখন তো প্রেশারটা কমবে, ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার এখন এখন একটু ফল করবে। ঠিক আছে, এই যে ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার ফল করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার ফল করলো, এরপরে কি হবে আমরা জানি আস্তে আস্তে কি হবে আমাদের যে ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টলে আমরা জানি আমাদের ভেন্ট্রিকলটা কি রিল্যাক্স অবস্থায় থাকবে। হ্যাঁ, তাহলে যখন প্রোটো ডায়াস্টলিক ফেজটা শুরু হবে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে তখন কিন্তু আমাদের অ্যাওর্টিক ভালভটা কি থাকবে হচ্ছে তখন সেমিনুলার ভালভটা কিন্তু তখনও ক্লোজ হয় নাই, হবে হবে একটা অবস্থা। হ্যাঁ, আর কেবল হচ্ছে আমাদের যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা শুরু হচ্ছে। ঠিক আছে, তখন হচ্ছে প্রেসারটা কন্টিনিউ টু ফল। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো যখন আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড আসবে, আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডের সময়ও কিন্তু প্রেসারটা কি থাকবে, শার্পলি ফল করবে। কারণ ওই যে বললাম যখনই হচ্ছে কোনো মেট্রিক থাকবে তখনই হচ্ছে একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকবে। হ্যাঁ, আর ওই যে একটু আগে আমরা কি পড়ে আসলাম, যখন স্লো ইজেকশন ফেজ ছিল তখন কি প্রেসারটা কি ফল করে গেছিল না? কারণ জি হচ্ছে আপু। কেন পড়ে গেল, কারণ তার কন্ট্রাকশন রেটটা তখন হচ্ছে অনেকটা কমে গেছে। হ্যাঁ, তো অনেক মানুষ বের করে দিচ্ছে, এখন আর এত প্রেসার নাই, কন্ট্রাকশনটাও তখন সে কমে দিচ্ছে। তো ওই যে প্রেসারটা কমে গেছিল এটাই সে কন্টিনিউ করবে। এরপরে হচ্ছে যখন ভালভ বন্ধ হয়ে গেল তখনও তো আর লাভ নাই, মানে এমনিতে তো আমার ভিতরেই তো প্রেসার কম, কারণ সবকিছু সে খালি করে দিছে। তো এই জন্য আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডে তার প্রেসারটা শার্পলি ফল করবে। হ্যাঁ, কারণ দ্য ভেন্ট্রিকল রিল্যাক্স অ্যাজ আ ক্লোজড ক্যাভিটি, মানে হার্ট তখন খুবই আরামে চলে গেছে, একদম ঘুমাইতেছে আরামের চোটে, রিল্যাক্স অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, তারপর রিল্যাক্স অবস্থায় আছে, হঠাৎ করে কি হলো আবার হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা শুরু হলো। হ্যাঁ, র্যাপিড ফিলিং ফেজটা এই যে দেখো যখন র্যাপিড ফিলিং ফেজটা শুরু হলো, এই যে এখানে র্যাপিড ইনফ্লো দেওয়া আছে। হ্যাঁ, তো যখন হচ্ছে কি র্যাপিড ফিলিং ফেজটা শুরু হলো তখনও হচ্ছে কি প্রেসারটা ফল করতেছে। তো ফিলিং ফেজ তারপরে হচ্ছে প্রেসার ফল করতেছে, কেন এরকম হচ্ছে? কারণ হচ্ছে কি এই যে হার্ট মাসল যে এত বেশি রিল্যাক্সে চলে গেছে যে সে এমন ঘুম দিছে যে আর হচ্ছে গিয়ে ব্লাড আসতেছে, তারপরে হচ্ছে তার প্রেসার যে বাড়বে, প্রেসার বাড়াইতে পারতেছে না। হ্যাঁ, অনেক বেশি রিল্যাক্সেশনের মধ্যে আছে। দ্য রেট অফ রিল্যাক্সেশন ইজ মোর দ্যান দ্য রেট অফ ফিলিং। এই জন্য ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজেও হচ্ছে দেখা যায় কি প্রেসারটা হচ্ছে কি সেভাবে রাইজ করার কথা কিন্তু করতেছে না, স্লো অবস্থায় আছে। হ্যাঁ, ফল করতেছে। তারপর যখন স্লো ফিলিং ফেজটা আসলো, এই যে ডায়াস্টেসিস, স্লো ফিলিং ফেজে এসে কি হলো, তখন হচ্ছে কি প্রেসারটা রাইজ করলো। হ্যাঁ, মানে হার্ট মাসল এত রিল্যাক্সে ছিল যে সে হচ্ছে যখন ফিলিং হচ্ছে সে তাও আরামে আসছে। তারপর যখন স্লো ফিলিং ফেজ আসলো তখন অনেকটা ব্লাড চলে আসছে না, অ্যাকুমুলেশন অফ দ্য ব্লাড হয়ে গেছে অনেক, তখন হচ্ছে প্রেসারটা একটু একটু বাড়বে। হ্যাঁ, ডায়াসিস থেকে প্রেসারটা একটু বাড়বে। তারপর হচ্ছে যখন লাস্ট র্যাপিড ফিলিং ফেজটা আসবে, হ্যাঁ ওই যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজে আমি কি বলছিলাম, এই যে একটু আগে যে ফার্স্টে যখন বললাম যে অ্যাট্রিয়া কিন্তু প্রথমে কন্ট্রাকশন করে না, যখন লাস্ট র্যাপিড ফিলিং ফেজ আসে তখন হচ্ছে লাস্টে অ্যাট্রিয়াতে যতটুকু ব্লাড থাকে সে তখন অনেক রাগ করে, রাগ করে হচ্ছে মানে যে এইটুকু ব্লাড যাচ্ছে না কেন, রাগের চোটে এত জোরে কন্ট্রাকশন করে তখন বাকি ব্লাডও হচ্ছে তোমার কি হয় ভেন্ট্রিকলে চলে যায়। এই যে বেশি কন্ট্রাকশন করতেছে তখন কি হয় আমার প্রেশারটা আবার একটু বেড়ে যায়, এই যে দেখো এখানে আবার দেখাচ্ছে হচ্ছে কি, হ্যাঁ প্রেশারটা আবার একটু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আবার অনেকগুলা ব্লাডও চলে আসছে। হ্যাঁ, লাস্ট র্যাপিড ফিলিং যতটুকু ব্লাড মানে পুরোপুরি সব ব্লাডই ভেন্ট্রিকলে চলে আসছে, এখানে প্রেশারটা আবার বেড়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের প্রেশারের কাহিনী। হ্যাঁ, থ্যাংক ইউ আর আপু। ভলিউমে কি হয়? আচ্ছা, পরে ভলিউমটা দেখো একটু বলে না, দিই, বুঝতে পারছো ভলিউমটা? সেম না আপু? হ্যাঁ হ্যাঁ, ভলিউমটা হচ্ছে আরো ইজি, যে দুই ক্ষেত্রে তো যখন আইসো বলতেছি আইসোমেট্রিক, ওই যে সব সমান থাকবে তখন তো ভলিউমে কোনো চেঞ্জই হবে না। হ্যাঁ, কোনো একটা বদ্ধ ঘরে কি কোনো কিছু চেঞ্জ হবে? কিছুই তো চেঞ্জ হবে না। কিন্তু যখন তুমি ইজেকশন পিরিয়ড বলবা, ওই যে ইজেকশন, এটা পানি দিয়ে মনে রাখবা, আমি সবসময় পানির বোতল দিয়ে মনে রাখতাম, যখন ইজেকশন ফেজ থাকবে বের তখন হয়ে কি যাচ্ছে, পানি এই ফেলে জন্য দিচ্ছি, হ্যাঁ বললাম। এই জন্য ভলিউম ফল করতেছে।
কল করতেছি। আবার যখন হচ্ছে পানির বোতল ভরতেছি তখন কি হবে, ভলিউম বেড়ে যাচ্ছে, তো হার্টেরও তাই হবে, ভলিউম বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে কি আর কোনো কনফিউশন আছে? না কি আপু পরের না, চ্যাপ্টারে যাই? থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েলকাম ভাইয়া। তোমরা বুঝলেই হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেল। আমি এই জিনিস নিয়ে খুব সাফার করছি, এটা বুঝতামই না, কিন্তু জিনিসটা বুঝলে আর ভুল হবে না ইনশাআল্লাহ তোমাদের। আচ্ছা এরপরে হচ্ছে দেখো হার্ট সাউন্ড, তোমাদেরকে হয়তো এর আগে পড়াইছে, আমি একটু বলে দিই তোমাদের, এরপরে কার্ডিয়াক আউটপুটে চলে যাব। হার্ট সাউন্ডটা আমি অল্প একটু বলে দিই। দেখো হার্ট সাউন্ডে হচ্ছে কি হয় এখানে, এটা এক ধরনের অডিয়েবল সাউন্ড, কারণ এটা আমরা শুনতে পাই। কিসের মাধ্যমে প্রডিউস হচ্ছে, ভাইব্রেশন অফ দ্য হার্ট গ্রেড ভেসেলস এন্ড ভালভস ডিউরিং দেয়ার ক্লোজার at different phases of cardiac cycle, ঠিক আছে। তো এই ডেফিনেশনটা হচ্ছে গিয়ে আমরা পড়েছিলাম, আমাদেরকে হচ্ছে গাইডনেও সম্ভবত এটা আছে। তো তোমরা হচ্ছে তোমাদের কলেজে বা লেকচারে যেটা প্রেফার করে সেই ডেফিনেশনটা বলো। আর হার্ট সাউন্ডের ডেফিনেশন কিন্তু অনেক আসে, হ্যাঁ, রিটেনে কোনো বোর্ড বাকি নাই যে এটা মানে এটা শর্ট নোট আসে না, বা হচ্ছে তুমি যদি ভাইভা দিতে যাও এখান থেকে ছোট করে হার্ট সাউন্ডের ডেফিনেশনটা জিজ্ঞাসা করবে, হ্যাঁ। তো ডেফিনেশনটা তোমরা একটু ভালো করে দেখে যাও। আচ্ছা এখন হচ্ছে দেখো টাইপস তো তোমরা জানো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তিনটা আছে, হ্যাঁ। তো আমি কজটা একটু বলবো, এটা হচ্ছে অনেক সময় তোমরা স্কিপ করে যাও বা হচ্ছে গাইডে এটা দেওয়া থাকে না, হ্যাঁ। তো তোমরা এই কজটা একটু আলাদা করে পড়ে নিবা যে কি কি কারণে হতে পারে। দেখো আমরা জানি, শুধু আমি মনে করতাম কি যখন ভালভটা বন্ধ হবে তখনই হচ্ছে কি শুধু হার্ট সাউন্ড হবে, সেটা কিন্তু না। এখানে কিন্তু অনেকগুলো আরো কিছু জিনিস আছে, ভালভ তো আছেই, আরো কিছু আছে। কখন হতে পারে, যখন হচ্ছে যে ভাইব্রেশন অফ দ্য কাস্প অফ দ্য ভালভ ডিউরিং ক্লোজার, এটা তো হচ্ছে আমরা জানি যে যখন ভালভটা বন্ধ হবে তখন একটা সাউন্ড হবে। আবার হচ্ছে দেখো আরেকটা হচ্ছে ভাইব্রেশন যখন হচ্ছে কি টু দ্য অ্যাডজাসেন্ট ব্লাড, যখন ব্লাড আসবে তখনও কিন্তু হচ্ছে গিয়ে ওই যে ফিলিং ফেজ গুলা তখনও কিন্তু সাউন্ড হবে। আবার হচ্ছে দেখো ভাইব্রেশন অফ দ্য ভালভস অফ দ্য গ্রেট হার্ট এন্ড গ্রেট ভেসেলস, হার্টে কি কি গ্রেট ভেসেলস থাকে বলো তো? তোমরা তো হচ্ছে তুমি পড়ে ফেলছো হার্ট। পালমোনারি আর্টারি, অ্যাসেন্ডিং এওর্টা। হ্যাঁ ওটা থাকে পালমন, ঠিক আছে, ভেরি গুড। তাহলে হচ্ছে এই যে ব্রেড ভেসেলস গুলা, এখানেও তো ওই যে যখন তোমার ব্লাড আসতেছে তো আশেপাশে ধাক্কা লাগবে না, এই ভেসেলস গুলার ওয়ালেও তো ধাক্কা লাগবে, তখনও একটা ভাইব্রেশন হবে, এটার কারণেও কিন্তু সাউন্ড প্রোডাকশন হবে। আর হচ্ছে এই যে অকারেন্স অফ টার্বুলেন্স, র্যাপিড রাশ অফ ব্লাড, যখন অনেক বেশি পরিমাণে র্যাপিড রাশ অফ ব্লাড হচ্ছে সেটাও কিন্তু একটা কজ এই যে হার্ট সাউন্ডের, ঠিক আছে। আচ্ছা তো এটা এই কজ গুলো তোমার মনে রাখো, একটা গাইডনে দেওয়া আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটু খেয়াল রাখো। আর হচ্ছে এখান থেকে আর হচ্ছে তোমাদের ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, এটা কেন হয় তোমরা অলরেডি যখন কার্ডিয়াক সাইকেল পড়ে ফেলছো, ফার্স্ট হার্ট সাউন্ড কেন হয় তোমরা জানো। একজন একটু বলতো ফার্স্ট হার্ট সাউন্ডের কজ কি? সব কি ঘুমাই গেল নাকি? অ্যাট্রিভেন্টিকুলার Closure ভালভ of ক্লোজ AV হয়ে গেছে ওই valves. জন্য। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। তাহলে এভি ভালভটা যখন বন্ধ হয়ে যাবে তখনই তো আমরা শুনতে পাবো। আচ্ছা এরপরে হচ্ছে দেখো তারপর সেকেন্ড হার্ট সাউন্ড কেন হবে? সেমিলুনার ভালভ ক্লোজ হয়ে গেছে ওই Similar জন্য। valves are হ্যাঁ closure এর সেমিনাল জন্য। ভালভটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যাবে। আচ্ছা এরপর থার্ড হার্ট সাউন্ড কেন হবে? অনেক ব্লাড আসতেছে তাই না, র্যাপিড First রাশ rapid অফ ব্লাড। filling phase এ হ্যাঁ র্যাপিড rapid ফিলিং filling হবে তাই। অনেক জোরে, অনেক টার্বুলেন্স, র্যাপিড রাশ অফ ব্লাড হচ্ছে, এই জন্য আরেকটা সাউন্ড শুনতে পাবো। আবার হচ্ছে ফোর্থ থার্ড সাউন্ডও কেন হবে, যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ থেকে অ্যাট্রিয়া অনেক কন্ট্রাকশন করতেছে, ব্লাড হচ্ছে গিয়ে যতটুকু ব্লাড আছে সবটা সে ভেন্ট্রিকলে পাঠায় দিবে, তখন হচ্ছে আমরা আরেকটা সাউন্ড পাবো, হ্যাঁ। আচ্ছা আরেকটা যেটা হচ্ছে গিয়ে ছোট একটা জিনিস, এটা জিজ্ঞাসা করছিল মনে হয় ভাইভা, আমাদের তোমাদের যে লং প্র্যাকটিক্যালে ভাইভা হয় না তখন জিজ্ঞাসা করতে পারে যে এই যে ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড, হ্যাঁ, এগুলা আমরা কি দিয়ে শুনতে পাই বলতো? Stethoscope দিয়ে। হ্যাঁ আর থার্ড আর ফোর্থ? তাহলে এই দিয়ে phonocardium। ফোনোকার্ডিওগ্রাম, হ্যাঁ কে বললা? স্বাধীন আপু। হ্যাঁ সব পড়ে ফেলছো, হ্যাঁ। ঠিক আছে মাশাআল্লাহ, এই জিনিসটা জিজ্ঞাসা করে, হ্যাঁ, একটু মাথায় রেখো। ফোনোকার্ডিওগ্রাম আর হচ্ছে কি ফার্স্ট আর সেকেন্ড হার্ট সাউন্ডটা আমরা হচ্ছে স্ট্যাথোস্কোপ দিয়ে শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে যে আরেকটা ছোট টপিকে আমাদের বাকি আছে, এটা হচ্ছে কি আমাদের কার্ডিও ডাইনামিক্স এর মধ্যে কার্ডিয়াক আউটপুটটা নিয়ে আমি একটু বেশি বলবো, ঠিক আছে। আর বাকিগুলো তোমাদেরকে আব্বু ভাইরা পড়াই দিবে, আর কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারো, অসুবিধা নাই। তো দেখো কার্ডিয়াক আউটপুটটা আমি একটু বলি তোমাদেরকে। দেখো কার্ডিয়াক আউটপুটটা কি, হ্যাঁ, কার্ডিয়াক আউটপুটটা কি? আউটপুট, আউটপুট মানে কি? বের হয়ে যাচ্ছে তাই না? রেজাল্টটা কি, মানে আউটপুট কি বলে না যে এত পড়লাম কোনো আউটপুট নাই, আউটপুট জিরো। মাথায় তো গোবর, কিছুই হয় না পড়াশোনা। তো এখানে কি হচ্ছে, আউটপুট কোনো কিছু, এই যে দ্য ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড ফ্রম ইচ ভেন্ট্রিকল পার মিনিট, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কার্ডিয়াক আউটপুট। তো এখানে হচ্ছে গিয়ে যারা আমার মেডিকেলে আসো, হ্যাঁ, ওদের হচ্ছে কি হয়, এই যে
যখন আমাদের একজন স্যার আছেন উনি হচ্ছে ইচ ভেন্ট্রিকল বলে ওনার ডেফিনেশনটা বলা হয়নি, হ্যাঁ? ওনার ক্ষেত্রে শুধু লেফট ভেন্ট্রিকল বলতে হবে, ঠিক আছে? তো হচ্ছে কি আমরা এরকম দেখে রাখতাম যে যদি ওই স্যারের কাছে ভাইভা পড়ে তাহলে বলতে হবে যে শুধু লেফট ভেন্ট্রিকল, আর যদি হচ্ছে গিয়ে অন্য টিচারের কাছে ভাইভা পড়ে তাহলে ইচ ভেন্ট্রিকল বললে অসুবিধা নাই। তো তোমরা হচ্ছে আপু কোন টিচারের কাছে? আচ্ছা, হাফিজ স্যারের কাছে যদি তোমাদের ভাইভা পড়ে তাহলে কিন্তু অবশ্যই লেফট ভেন্ট্রিকল বলতে হবে, হ্যাঁ? স্যারের কাছে আচ্ছা ভেন্ট্রিকল বলাই যাবে না, কোনোভাবেই বলা যাবে না, হ্যাঁ? আচ্ছা, তাহলে হচ্ছে এটা তোমরাও হচ্ছে যে যে মেডিকেল আছো তোমাদের হচ্ছে গিয়ে টিচাররা কি বলেন ওটা একটু খেয়াল করবা। আচ্ছা, তো এরপরে হচ্ছে দেখো আমরা জানি কি এটা কিভাবে আমরা বের করি, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, হ্যাঁ? তো হচ্ছে এখন কার্ডিয়াক আউটপুটে আমরা বলতেছি যে যে প্রতি মিনিটে যতটুকু ব্লাড বের হয়ে যাবে, তাই না? ভেন্ট্রিকল থেকে বা লেফট ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড পাম্প আউট হবে সেটাই তো কার্ডিয়াক আউটপুট। আর স্ট্রোক ভলিউমটা কি বলতো? এটার সাথে তো কিন্তু অনেক কাছাকাছি, তোমাদের প্যাচ লাগে না? স্ট্রোক ভলিউমে কি হয় বলতো? এখানেও কিন্তু ব্লাড বের হয়ে যায়, ইচ পার্থক্যটা বিটে কোথায়? আপু, হ্যাঁ, প্রত্যেকটা বিটে প্রতি কতটুকু বিট ব্লাড বের হয়? ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, মাশাআল্লাহ তোমরা অনেক ভালো পারো, হ্যাঁ? তাহলে এখানে কি হয় প্রতিটা বিটে, আর বিট মানে কি? বিট মানে কিন্তু কন্ট্রাকশন, তাহলে প্রত্যেকটা কন্ট্রাকশনে যতটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমার স্ট্রোক ভলিউম। আর কার্ডিয়াক আউটপুটটা কি? প্রতি মিনিটে যতটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে, হুম? আচ্ছা, তাহলে হচ্ছে দেখো এখানে আমরা জানি এভাবে বের করলে আমরা কার্ডিয়াক আউটপুট কতটুকু পাবো, প্রায় হচ্ছে গিয়ে 5 to 6 লিটার পার মিনিট, তাই না? আচ্ছা, এখন হচ্ছে কি যে স্ট্রোক ভলিউম, হ্যাঁ? স্ট্রোক ভলিউমটা কি? যে যে পরিমাণ ব্লাডটা কি বললাম পার কন্ট্রাকশনে বা পার বিটে যতটুকু ব্লাড বের হয়ে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি এমনি একটা জিনিস তোমাদেরকে একটু বোঝায় দিই, দেখো এই যে আমরা বলতেছি যে হ্যাঁ দুইটা টার্ম আছে, দেখো ইন ডায়াস্টোলিক ভলিউম, হ্যাঁ? তো ইন ডায়াস্টোলিক ভলিউমটা কি বলতো? সিস্টোলিক প্রেসার মানে সিস্টোলের পরে ভেন্ট্রিকল সিস্টোলের পরে ভেন্ট্রিকলে যে ব্লাডটা থেকে যায় আপু ওইটা হচ্ছে ইন হ্যাঁ, ডায়াস্টোলিক ভলিউম, ইন ডায়াস্টোলিক মানে ডায়াস্টোলের পরে যে ব্লাডটা থেকে যায়। ডায়াস্টোলের পরে, হ্যাঁ। তাহলে ডায়াস্টোলের শেষে যতটুকু ব্লাড হচ্ছে কি থেকে যাবে, তাই না? মানে আমরা জানি কি ডায়াস্টোলের সময় কি হবে, হার্ট রিল্যাক্সে থাকবে, তাই না? তখন হচ্ছে কি হার্টে রিল্যাক্সেশন অবস্থায় থাকবে, ভেন্ট্রিকুলার ফিলিং হবে, তাই না? যখন ডায়াস্টোল ফেজ থাকবে তখন কি হয় যে ফিলিং ফেজ গুলা থাকে, তাই না? তো যখন ফিলিং ফেজ হবে তখন কি হবে, তখন ব্লাড আসতে থাকবে, এবং তারপরে হচ্ছে এই যে ভেন্ট্রিকুলার ফিলিং এর সময় ডায়াস্টোলের শেষে এসে যে যতটুকু ব্লাডটা থাকবে, হ্যাঁ, তো সেটাকেই হচ্ছে বলা হয় হচ্ছে ইন ডায়াস্টোলিক ভলিউম, মানে একদম লাস্টে যতটুকু শেষ সীমানায় এসে যতটুকু ব্লাড থাকতেছে ভেন্ট্রিকলের মধ্যে সেটাই ডায়াস্টোলের শেষে এসে সেটাকে আমরা বলতেছি ইন ডায়াস্টোলিক ভলিউম। আর ইন সিস্টোলিক ভলিউমটা কি? ইন সিস্টোলিক ভলিউম হচ্ছে সিস্টোলের শেষে মানে কন্ট্রাকশনের পরে ভেন্ট্রিকলে যতটুকু ব্লাড থাকবে সেটাকে বলা হচ্ছে কি ইন সিস্টোলিক ভলিউম, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে ইন ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে আমরা কত জানি বলতো? ইন ডায়াস্টোলিক ভলিউম 110 বা 120, তাই না? 110 জি আপু থেকে 110 থেকে 140, 140। হ্যাঁ। আর হচ্ছে ইন সিস্টোলিক ভলিউম কত? 40 to 50. 40 to 50, হ্যাঁ, আচ্ছা 40 to 50। তাহলে এরপরে হচ্ছে গিয়ে তাহলে স্ট্রোক ভলিউম কত থাকতেছে আমরা সূত্র জানি সূত্র অনুযায়ী। 70. তাহলে স্ট্রোক ভলিউমটা কি আমরা যে একটু আগে বললাম কন্ট্রাকশনের পরে যতটুকু ব্লাড বের হয়ে যাবে, তাহলে ইন ডায়াস্টোলিক স্ট্রোক ভলিউম ইজ ইকুয়াল টু কি? তাহলে ইন ডায়াস্টোলিক ভলিউম মানে ডায়াস্টোলের শেষে যতটুকু ব্লাড থাকতেছে মানে যতটুকু ব্লাড ছিল, হ্যাঁ, ছিল থেকে মাইনাস করতেছি আমরা ইন সিস্টোলিক ভলিউম মানে যতটুকু ব্লাড আছে, হ্যাঁ, বাদ গেলে আর স্ট্রোক ভলিউমটা হচ্ছে কি বের হয়ে যাবে, তাই না? যতটুকু চলে গেছে, তাহলে চলে গেলে আমরা কতটুকু পাচ্ছি এখানে 50-র মতো পাচ্ছি, তাই না? এখানে যদি 110 থেকে যদি আমরা কতটুকু বিয়োগ দিব এখানে 50-র মতো, তাই না? তাহলে এখানে আমরা পাবো 40. হচ্ছে 70 পাবো, তাই না? 70 স্ট্রোক ভলিউম কত? 70 না? জি আচ্ছা, আপু। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো যদি হচ্ছে তোমরা এভাবে মনে রাখো যে এখন কি হবে, একটা বেলুনের মধ্যে হচ্ছে তুমি পানি দিয়ে মানে পানি দিয়ে ভরলা, হ্যাঁ, তো ভরার পরে কি হবে হচ্ছে যতটুকু মানে ভরার পরে তারপরে হচ্ছে ওটার মধ্যে কি থাকবে মানে যাওয়ার পরে যদি হচ্ছে কি ভরে ফেলো তখন কি থাকবে, যতটুকু পানি ধরো ওটার মধ্যে ছিল, হ্যাঁ, ডায়াস্ট্রলে বেলুনে পানি ভর্তি থাকবে, বেলুনটা কি আস্তে আস্তে প্রসারিত হতে থাকবে, হ্যাঁ। তাহলে যতটুকু ব্লাড ছিল এরপরে হচ্ছে ধরো তুমি বেলুনটা একটু ফুটা করে দিলা, কিছুটা বের হয়ে গেল পানি, হ্যাঁ, কিন্তু পুরাটা বের হয়ে যায়নি, কিছুটা রয়ে গেছে, তাহলে যতটুকু আছে
তাহলে যতটুকু ছিল যত থেকে যতটুকু আছে তুমি যদি মাইনাস করো তাহলে তুমি কি পাবা, যতটুকু বের হয়ে গেছে সেটা পাবা। তাহলে এই যে যা বের হয়ে যাচ্ছে প্রত্যেক কন্ট্রাকশনে সেটাই তো স্ট্রোক ভলিউম। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে কি করি, ইন ডায়াস্টলিক ভলিউম থেকে ইন সিস্টোলিক ভলিউমটা বিয়োগ দিয়ে আমরা স্ট্রোক ভলিউমটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে কতটুকু আমাদের পার বিটে কতটুকু হচ্ছে বের হয়ে যাচ্ছে আমার ব্লাড, এটুকু আমরা বের করতে পারবো। তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে এটা। এরপরে হচ্ছে দেখো এটা, আচ্ছা এটা কি তোমরা বুঝতে পেরেছো? জি আপু। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু উল্টাপাল্টা হয়ে যায় তো, এই স্ট্রোক ভলিউম আর হচ্ছে গিয়ে তোমার কার্ডিয়াক আউটপুট খালি হচ্ছে মুখস্থ করে গেছিলাম, কিন্তু হচ্ছে কি জিনিসটা একটু বুঝলে তাহলে হচ্ছে আর ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো কার্ডিয়াক আউটপুট থেকে আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের লাগবে, ফ্যাক্টরস কি কি আছে, ফ্যাক্টরস, হোয়াট আর দ্য ফ্যাক্টরস আর হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস। হ্যাঁ, তো যদি বলে যে ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্টস বলতে হচ্ছে বোঝায় কি, যেগুলা দিয়ে হচ্ছে তুমি কার্ডিয়াক আউটপুটকে বের করতে পারবা। তো সূত্র থেকে তুমি জানো যে ডিটারমিনেন্টের মধ্যে কি কি আছে। হ্যাঁ, ডিটারমিনেন্টে দেখো এখানে স্ট্রোক ভলিউম, হার্ট রেট, হ্যাঁ, আবার স্ট্রোক ভলিউমের সাথে কিসের সম্পর্ক আছে, ইন ডায়াস্টলিক ভলিউম, ইন সিস্টোলিক ভলিউম, তাই না? তারপরে হচ্ছে কি কার্ডিয়াক আউটপুটের সাথে আমরা জানি ভেনাস রিটার্নের একটা রিলেশন আছে, তো এগুলোর মাধ্যমেই তো আমরা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট বের করতে পারবো। তাহলে যদি ডিটারমিনেন্টস বলে তাহলে হচ্ছে কি কি মনে রাখবা, এই যে ডিটারমিনেন্টস হচ্ছে গিয়ে ভেনাস রিটার্ন, স্ট্রোক ভলিউম, হার্ট রেট, হ্যাঁ, তারপর হচ্ছে ইন ডায়াস্টলিক ভলিউম, ইন সিস্টোলিক ভলিউম, এগুলো হচ্ছে এটা ডিটারমিনেন্টস। আর যদি বলে যে কি হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ কার্ডিয়াক আউটপুট, তখন হচ্ছে তোমরা কি কি মনে রাখবা, এই যে ফ্যাক্টর কি কি আছে যেগুলো হচ্ছে রেগুলেটিং করে কার্ডিয়াক আউটপুটকে। ফোর্স অফ Venous return, কন্ট্রাকশন। force of contraction, heart rate, peripheral resistance. হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা তাহলে হচ্ছে কি এগুলাও কিন্তু এগুলো কিন্তু ডিটারমিনেন্টস হিসেবেও বলা যায়। হ্যাঁ, আচ্ছা আর যদি বলে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, তখন কিন্তু তোমার চলে আসবে কি ওই যে তোমার হচ্ছে এজ এর ব্যাপারটা আসবে। হ্যাঁ, তারপর এজ যত কম এজ থাকে তখন কার্ডিয়াক আউটপুটটা বেশি থাকে, ফিমেলদের কার্ডিয়াক আউটপুটটা কি থাকে, একটু কম থাকে। তারপর এক্সারসাইজের সময় কি হয়, কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়, তাই না? এগুলো হচ্ছে মনে রাখবা কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করতেছে কার্ডিয়াক আউটপুটকে। ঠিক আছে, আর যদি বলে হচ্ছে ডিটারমিনেন্টস বা রেগুলেটিং কারা করতেছে, সেই ক্ষেত্রে তোমরা এগুলা বলবা, যে একটু আগে যেটা বললাম ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্নের সাথে কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে, তাই না? আচ্ছা ভেনাস রিটার্নটা কি বলতো, কার্ডিয়াক আউটপুটের উল্টা জিনিস না? পেরিফেরি থেকে রাইট এট্রিয়ামে যে ব্লাডটা হ্যাঁ, চলে আসে, ঠিক আছে, তাহলে হচ্ছে কার্ডিয়াক আউটপুটে কি হচ্ছে, ব্লাডটা কতটুকু পরিমাণ ব্লাড ইজেক্ট বের হচ্ছে, হয়ে যাচ্ছে, আর ভেনাস রিটার্নে কি হচ্ছে, উল্টা হচ্ছে, কতটুকু ওটা ফেরত কতটুকু আসতেছে আসতেছে। আমার হার্টে, পুরো অপোজিট জিনিস। তাহলে হচ্ছে কি দেখো, তাহলে কার্ডিয়াক আউটপুটের সাথে ভেনাস রিটার্নের কিভাবে সম্পর্ক হলো, দুটো তো পুরো উল্টা জিনিস। কিন্তু আমার তো যতটুকু পরিমাণ ব্লাড বের হবে, ব্লাড কার্ডিয়াক আউটপুট কি যতটুকু পরিমাণ ব্লাড বের হবে, তো বের হইতে হলে আমার কি লাগবে, আমার তো ব্লাড আসা লাগবে, তাই না? যদি ভেনাস রিটার্ন নাই হয় তাহলে কার্ডিয়াক আউটপুট হবে কিভাবে? তাহলে ভেনাস রিটার্নটা মানে কি, যতটুকু ব্লাড আমার হার্টে আসবে। তো এটার সাথে আবার কিসের সম্পর্ক আছে, পেরিফেরাল রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে। পেরিফেরাল রেজিস্ট্যান্স কি, ধরো হচ্ছে গিয়ে তোমার পায়ের দিকে বা আমার পেরিফেরির দিকে কি আছে, রেজিস্ট্যান্স আছে। আমাদের কি হয়, যে ছোট ছোট ক্যাপিলারি থাকে, হ্যাঁ, আর্টারি থাকে, এগুলা হচ্ছে ব্লক হয়ে গেল কোনো কারণে, ঠিক আছে, তো তখন কি দেখা যায়, রেজিস্ট্যান্স বেড়ে যায়। তো যত পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে কোনো একটা জায়গায়, রাস্তা, তো রাস্তার মধ্যে যদি কোনো বাধা থাকে বা শুরু হয়ে যায় রাস্তা, তাহলে কি তুমি ইজিলি ওইটা দিয়ে বের হয়ে আসতে পারবা? বের হইতে পারবা না। হ্যাঁ, তো ব্লাডও তো তখন বের হতে পারে না। তখন দেখা যায় রেজিস্ট্যান্স কাটায় আসতে কি হয়, তখন ভেনাস রিটার্নটা কি হয়, যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা যদি ইনক্রিজ করে, তখন কি হবে, আবার ভেনাস রিটার্নটা কি কমে যাবে, তাই না? কম পরিমাণে ব্লাড আসবে। তো ভেনাস রিটার্নটা যদি কম হয়, যে আমার হার্টে যদি কম পরিমাণ ব্লাড আসে, তাহলে কি হবে, আমার কার্ডিয়াক আউটপুট কি কমবে না বাড়বে? কমবে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমার আসতেছেই কম, তাহলে আমার বের হবে আরো কম। আমি তো পাচ্ছি না, যতটুকু আমার পাওয়ার কথা তার থেকে কম আসতেছে। ভেনাস রিটার্ন তাহলে বুঝতো না, ভেনাস রিটার্নের সাথে কার্ডিয়াক আউটপুটের সম্পর্কটা কিরকম, এটা কিন্তু একদম প্রপোর্শনাল সম্পর্ক, তাই না? যে ভেনাস রিটার্নটা যদি বাড়ে, যদি ভেনাস রিটার্ন বাড়ে তাহলে প্রপোর্শনালি কার্ডিয়াক আউটপুটও বেড়ে যাবে। কিন্তু যদি ভেনাস রিটার্ন কমে যায় তাহলে কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কিন্তু ভেনাস রিটার্নের সাথে পেরিফেরাল রেজিস্ট্যান্সের সম্পর্কটা কি বলতো, এটা কি প্রপোর্শনাল? রিভার্স রিলেশন। ইনভার্সলি। ইনভার্সলি প্রপোর্শনাল, না?
উল্টা সম্পর্ক। যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে আমার রিটার্ন কম হবে, এত বাধা থেকে তো ব্লাড আসতেই পারবে না, কম রক্ত আসবে, তাহলে উল্টা সম্পর্ক। ঠিক আছে, তাহলে যদি টোটাল ফিলিপিন্স রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে আমার ভেনাস রিটার্ন কম হবে। আবার আমার জানি যে ভেনাস রিটার্ন যদি কম হয় তখন কি হবে, আমার কার্ডিয়াক আউটপুটটাও কম হবে। হ্যাঁ, ওরা তো আবার প্রপোর্শনাল সম্পর্ক। আচ্ছা, তাহলে এই জিনিসটা আর উল্টাপাল্টা হবে না ইনশাল্লাহ। এই কয়েকটা আর হচ্ছে কি এর হার্ট রেট কি হবে, হার্ট রেট যখন বাড়বে তখন কি হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু একটা লিমিট আছে। যদি 180 বিটস পার মিনিটের বেশি হয়ে যায় তখন কিন্তু আবার হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। আচ্ছা, আর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, এর তো তোমরা জানো, যত বেশি পরিমাণে কন্ট্রাকশন করবে। আচ্ছা দেখো, যখন হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, হ্যাঁ, ফোর্স অফ কন্ট্রাকশন যত বাড়বে তত কি হবে বলতো? আমরা জানি কি কন্ট্রাকশন, যে পার বিটে কন্ট্রাকশনের মাধ্যমে যতটুকু ব্লাড বের হয়ে যায় সেটাকে কি বলে বলতো? একটু আগে আমরা পড়লাম স্ট্রোক ভলিউম। যে কন্ট্রাকশনে বা পার বিটে যতটুকু পরিমাণ ব্লাড বের হয়ে যায় Stroke সেটাকে volume. স্ট্রোক ভলিউম। হ্যাঁ, কি অ্যান্সার দিলা? তাসমিম আপু। ভেরি গুড। এই যে এই জিনিসগুলো তোমরা একটু রিলেট করার চেষ্টা করবে। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, এই যে একটু আগে তোমরা ডেফিনেশন পড়ে আসছো কিন্তু একটু রিলেট করার চেষ্টা করবে। তাহলে এই যে আমি বলতেছি যে ফোর্স অফ কন্ট্রাকশন, হ্যাঁ, কন্ট্রাকশন যখন করবে তখন কি হবে, ব্লাড বের হয়ে যাবে। আবার হচ্ছে আমরা কি পড়ছি যে প্রতি কন্ট্রাকশনে বা প্রতি বিটে, বিট মানেই তো কন্ট্রাকশন তাই না, যতটুকু পরিমাণ ব্লাড বের হয়ে যায় সেটাই তো স্ট্রোক ভলিউম। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন যখন বাড়তেছে তার মানে কি আমার স্ট্রোক ভলিউম বাড়তেছে, তাই না? কন্ট্রাকশন মানে বেশি বের হয়ে যাচ্ছে, আবার কন্ট্রাকশন বিট মানেই তো হচ্ছে কি কন্ট্রাকশন, তো স্ট্রোক ভলিউম তত বাড়বে। তা স্ট্রোক ভলিউম যদি বাড়ে তাহলে কি হবে, আমার কার্ডিয়াক আউটপুটও বাড়বে না? তাহলে বেশি জি আপু। মানে পার মিনিটে, হ্যাঁ, ব্লাডও বেশি বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো এইটুকুই হচ্ছে, একটু বুঝে পড়লে আর সমস্যা হবে না। হ্যাঁ, এখন আর ইনশাল্লাহ ভুল হবে না যে কি কি ফ্যাক্টরস হচ্ছে তোমার রেগুলেট করতেছে কার্ডিয়াক আউটপুটকে। হ্যাঁ, ভেনাস রিটার্ন, তারপর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। যখন ভেনাস রিটার্ন বলবা এটার সাথে সাথে তুমি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স একসাথে বলে দিবা। হ্যাঁ, পরপর এই দুটা বলবা, এরপরে বলবা হচ্ছে কি ফোর্স অফ কন্ট্রাকশন, আর লাস্টে বলবা হচ্ছে হার্ট রেট। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে যদি এরপর ডিটার বলে যে কি কি হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আরেকটা এমনি জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলো তো স্ট্যান্ডিং এ যদি কেউ স্ট্যান্ডিং পজিশনে থাকে তখন তোমার কি হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে? তো তখন টিপিআরটা বাড়বে, তাই ইয়াটা কমবে, ভিআরটা কমবে, দেন সিওটা কমবে। হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট কমবে, কিন্তু হচ্ছে কজ কিন্তু হচ্ছে এটা না। স্ট্যান্ডিং এ কি হয়, আমাদের গ্র্যাভিটি কাজ করে না, গ্র্যাভিটির এগেনস্টে ব্লাড আসতে হবে না, দাঁড়ানো অবস্থায় পৃথিবী আকর্ষণ করতেছে নিচের দিকে, সেটার জি আপু। এগেনস্টে গিয়ে, হ্যাঁ, তো গ্র্যাভিটির যে ফোর্সটা এটার কারণে কি হবে, আমার কার্ডিয়াক আউটপুটটা কিন্তু তখন একটু কম হবে। কিন্তু যদি হচ্ছে আমি লাইং পোস্টারে থাকি তখন কি আর সেটা হবে? এতটা তো বেশি হবে না, তাই না? এই জন্য হচ্ছে তখন কিন্তু কার্ডিয়াক আউটপুটটা এতটা কম থাকবে না। মানে হচ্ছে দুইটার মধ্যে যদি আমি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমার, যখন আমরা হচ্ছে স্ট্যান্ডিং এ থাকবো তখন একটু হচ্ছে কমে যাবে ফোর্সটা, কারণ হচ্ছে কি এগেনস্ট দ্য গ্র্যাভিটি আমার হচ্ছে গিয়ে ফোর্সটা কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আরেকটা জিজ্ঞাসা করে, যদি এক্সারসাইজ করি এর তো কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যদি ইমোশনাল স্ট্রেস থাকে কোনো তখন কি হয়, কার্ডিয়াক আউটপুট বাড়বে। কেন বাড়ে? কারণ হচ্ছে যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়ে যায়। হ্যাঁ, সিম্প্যাথেটিক সিস্টেম, তোমরা সিম্প্যাথেটিক অ্যাক্টিভ পড়ছো না, হার্টের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক পড়েছো তো মনে হয়, হার্টের জি নার্ভ আপু। সাপ্লাই। সিম্প্যাথেটিকে কি হয় বলো তো? হার্ট রেট বাড়ে। হ্যাঁ, হার্ট রেট বাড়বে। হ্যাঁ, কারণ সিম্প্যাথেটিকটা কখন, আমাদের ইমার্জেন্সি কন্ডিশনে, তাই না? ওই যে সিম্প্যাথেটিকটা মনে রাখবা যে হচ্ছে একটা গরু তোমাকে ধাওয়া করতেছে, তো গরু যখন তোমাকে ধাওয়া করবে তখন কি হবে, তোমার চোখ বড় হয়ে যাবে, পিউপিল গুলো ডাইলেটেড হয়ে যাবে, তাই না? তারপর তোমার হার্টবিট বেড়ে যাবে। হ্যাঁ, তখন কি তোমার বাথরুমে যাওয়া সম্ভব না, তাহলে বাথরুম সব ইউরিনারি রিটেনশন থাকবে। ঠিক আছে, এভাবে মনে রাখবা যে এটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক কি থাকবে, সবকিছু রিল্যাক্সেশনে থাকবে। আচ্ছা, তাহলে যদি আমার হচ্ছে ইমোশনাল স্ট্রেস হয় তখন কি হবে, আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে, কারণ হচ্ছে আমার সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে। আচ্ছা, এটুকু। আর আপু এই তো পোস্টারটা একটু ক্লিয়ার করে দেন, কার্ডিয়াক আউটপুট পোস্টারটা, আচ্ছা পোস্টারের সময় দেখো হচ্ছে যখন আমরা কি করব, যখন একটা মানুষ দাঁড়ায় থাকে, স্ট্যান্ডিং এ থাকে, হ্যাঁ, সোজা, তখন স্ট্যান্ডিং পজিশনে কি হয়, আমার পৃথিবী নিচের দিকে আমাদেরকে আকর্ষণ করে। আমরা পড়ছি না যে ফিজিক্সে যে ছিল যে গ্র্যাভিটি নিচের দিকে হচ্ছে কি কি থাকবে, যখন আমরা দাঁড়ানো অবস্থায় থাকি তখন হচ্ছে কি আমাদের এগেইনস্ট দ্য গ্র্যাভিটি হচ্ছে কি, মানে আমাদের বডিতে কি আমাদের নিচের অংশটা বেশি। আমাদের হার্ট যদি তুমি চিন্তা করো, হার্টটা তো কিছুটা উপরের দিকে, তাই না? এই যে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড কিন্তু অনেকখানি আসে সুপিরিয়র ভেনা কাভা থেকে, মানে নিচের আমাদের বডির নিচের অংশটা বেশি।
তাহলে যখন তুমি দাঁড়ানো অবস্থায় থাকবা তখন তো হচ্ছে এমনিতেই তোমার নিচের অংশটা বেশি, আমার বডির বেশি পরিমাণ ব্লাড কিন্তু নিচের দিক থেকেই আসে, ঠিক আছে? তো তখন হচ্ছে পৃথিবীও তোমাকে আবার নিচের দিকে টানতেছে, সেটার এগেনস্টে গিয়ে তোমাকে হচ্ছে ভেনাস রিটার্ন মানে ব্লাডকে নিয়ে আসতে হচ্ছে, তো বেশি কষ্ট করতে হচ্ছে, সেই জন্য ভেনাস রিটার্নটা একটু কম হয়। হ্যাঁ, আবার হচ্ছে এই কারণে কি হবে, কার্ডিয়াক আউটপুটটা একটু কম হবে। কিন্তু যখন তুমি লাইং অবস্থায় থাকবা, শুয়ে থাকবা, তখন কি এরকম কিছু হবে? লাইং অবস্থায় তো হচ্ছে তোমার পুরা বডিটা একটা লেভেলে থাকবে, তাই না? তখন তো হচ্ছে গিয়ে মানে এরকম না যে হচ্ছে গ্র্যাভিটি তখন হচ্ছে নিচের দিকে বেশি টানবে উপর দিকের থেকে, এরকম তো না, ঠিক আছে? এই জন্য বলা হয় যে শুয়ে থাকলে হচ্ছে কার্ডিয়াক আউটপুট একটু বাড়বে, আর হচ্ছে গিয়ে ভেনাস রিটার্নটাও একটু মানে বাড়বে, কিন্তু যখন তুমি স্ট্যান্ডিং এ থাকবা তখন হচ্ছে কি একটু কম থাকবে। হ্যাঁ, এতটাও সিগনিফিকেন্ট না, মানে যেহেতু আমরা এখন পড়তেছি, পড়ার জন্য হচ্ছে গিয়ে এই জিনিস ছোট ছোট জিনিসগুলো একটু জানতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো লাইলা? জি আপু। আচ্ছা, ঠিক আছে। দেখা যায় কি যে লাইং পোশ্চার থেকে যখন তুমি স্ট্যান্ডিং এ যাবা তখন কার্ডিয়াক আউটপুট 20% এর মতো কমে যায়। হ্যাঁ, 20%, 20 to 30% এর মতো কার্ডিয়াক আউটপুটটা একটু ডিক্রিজ করে। আচ্ছা, এটুকুই। এই কয়েকটা জিনিসই হচ্ছে তোমাদের জিজ্ঞাসা করলে হচ্ছে এই যে এটা জিজ্ঞাসা করে, পোশ্চারেরটা জিজ্ঞাসা করে ভাইভাতে। হ্যাঁ, যে এখানে গ্র্যাভিটির কথা বলবা এটা বলে দিবা, আর হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করতে পারে আম, তোমাদের হচ্ছে এই যে এই সম্পর্কটা জিজ্ঞাসা করে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স এর সাথে কিভাবে ভেনাস রিটার্নের সম্পর্ক, আর ভেনাস রিটার্নের সাথে তাহলে কিভাবে কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক, এই জিনিসগুলো একটু বুঝায় বলতে পারলেই হবে। আচ্ছা, এটা ঠিক আছে। এখানে আর কি কারো কোনো কনফিউশন আছে কার্ডিয়াক আউটপুটে? আচ্ছা, ঠিক আছে, না আপু। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এটা বললাম। আচ্ছা, এরপরে তো হচ্ছে এই টপিক গুলা, এগুলো হচ্ছে ইনশাল্লাহ তোমাদের যদি আবার ক্লাস নেই তখন এটা আসলে তোমাদের হচ্ছে যারা আচ্ছা, এই জিনিসটা একটু বলে দিই, এটা একটু মজার একটা জিনিস। হ্যাঁ? তোমাদের প্রফের যারা হচ্ছে তোমাদের এক ব্যাচ সিনিয়র, তোদের যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন হচ্ছে এই স্লাইডটা আমার বানানো। হ্যাঁ, তো তখন হচ্ছে পুরা কার্ডিয়াক সিভিএস টা একবারে নেওয়া হয়েছিল, সেই কারণে হচ্ছে এখানে অন্যান্য টপিক গুলো আছে। ইনশাল্লাহ তোমাদের আবার দেখা হলে, আবার কথা হলে, ক্লাস নিলে তখন ইনশাল্লাহ সবগুলো টপিক আবার বলে দিব। আচ্ছা, এখানে দেখো ছোট একটা জিনিস দেখো, যদি হচ্ছে পটাশিয়াম আর ক্যালসিয়াম, হ্যাঁ, এই দুটো কিন্তু খুব সিগনিফিকেন্ট রোল প্লে করে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের, যে আমাদের এই যে কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, ঠিক আছে? তো পটাশিয়াম যখন বেশি হয়ে যাবে, হ্যাঁ, এটাকে আমরা কি বলি বলতো, পটাশিয়াম বেড়ে যাওয়াকে? হাইপারক্যালেমিয়া। হ্যাঁ, ভেরি গুড, হাইপার ক্যালেমিয়া। আর ক্যালসিয়াম বেড়ে যাওয়াকে? হাইপার ক্যালসেমিয়া, তাই না? ক্যালেমিয়া আর একটা হচ্ছে কি ক্যালসেমিয়া। তো যখন হচ্ছে পটাশিয়াম বেড়ে যাবে হার্টে কোনো কারণে, তখন কি হয়, আমার হার্টটা হচ্ছে আরো বেশি মানে ডায়ালেটেড হয়ে যাবে, ফ্ল্যাসিড হয়ে যাবে। আমরা জানি কি যখন হচ্ছে কি পটাশিয়াম কখন বাড়ে, যখন হচ্ছে কি মানে হার্টের রিল্যাক্সেশন থাকে, তাই না? তখন হচ্ছে পটাশিয়াম আসতে থাকে। তো দেখা যায় হচ্ছে কি ওই যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে, তোমরা পড়ছো না অ্যাকশন পটেনশিয়াল শিয়াল যখন পড়ছো তখন কি পড়ছো, যখন পটাশিয়ামের ইফ্লাক্স হয় তখন কি হয়, আস্তে আস্তে হচ্ছে শেষ হয়ে যায় না, আমাদের রিপোলারাইজেশন শুরু হয়। হ্যাঁ, তো তখন হচ্ছে পটাশিয়াম যদি বেশি চলে আসে তখন কি হবে, হার্টটা একদম ফ্ল্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, তখন হার্ট রেটটাও কমে যাবে, তখন হচ্ছে হার্টের যে রেস্টিং মেনটেন পটেনশিয়াল এগুলো সব কমে যাবে। তাহলে হচ্ছে এমনিতেই আমরা জানি যখন হচ্ছে গিয়ে পটাশিয়াম আসে তখন হার্টটা কি থাকে, ডায়াস্টল অবস্থায় থাকে। এক্সেস যদি পটাশিয়াম থাকে, মানে ডায়াস্টল তো হার্ট এমনিতেই রিল্যাক্সেশনে আসে, এর মধ্যে পটাশিয়াম আরো বেশি আসতেছে, ও এসে কি করতেছে, হার্টকে আরো বেশি রিল্যাক্স করে দিচ্ছে, এত বেশি রিল্যাক্স হচ্ছে যে হার্ট একদম বন্ধই হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টপস ইন দা ডায়াস্টলে। আর কোনো কারণে যদি হচ্ছে তোমার ক্যালসিয়াম বেশি হয়, হ্যাঁ, তখন হচ্ছে কি হবে, এই অপোজিট দা পটাশিয়াম, হ্যাঁ, তখন কি হবে, আমরা জানি ক্যালসিয়াম কি করে, কন্ট্রাকশন করে না? অনেক বেশি ফোর্স অফ কন্ট্রাকশনের ক্ষেত্রে মেইন দায়ী কে? এই যে ক্যালসিয়াম আসে তখন তো কন্ট্রাকশন হয়। এখন যদি অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম চলে আসে তখন কি হবে, তখন তো হচ্ছে এত বেশি কন্ট্রাকশন করবে যে ও আর ফেরত আসতে পারবে না। হ্যাঁ, মানে এক্সেস কন্ট্রাকশনের কারণে হার্ট স্টপস ইন সিস্টোল। তাহলে এই যে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা, এই যে এক্সেস পটাশিয়াম কি করে, হার্ট বন্ধ হয়ে যায়। কখন বন্ধ হয়ে যায়? ডায়াস্টোলের সময়। কারণ কি, পটাশিয়াম কি করে, রিল্যাক্স করে। হ্যাঁ, ডায়াস্টোলে হচ্ছে গিয়ে রিল্যাক্সেশনে থাকে। আর যখন ক্যালসিয়ামটা বেশি হয়ে যাবে তখন হার্ট বন্ধ হয়ে যাবে সিস্টোলে। কেন সিস্টোলে বেশি হবে? কারণ ক্যালসিয়াম কি করে, কন্ট্রাকশনে কাজ করে। আর সিস্টোলে কি হয়, আমরা জানি সিস্টোলে কন্ট্রাকশন হয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বায়োকেমিস্ট্রিতেও লাগবে, আর এখানে হচ্ছে এমনি যারা একটু ভালো পারবা এটা একটু জানতে চায় পরে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে ছোট একটা টপিক থ্যাংক ইউ ছিল, আপু। আর কারোর কোনো সমস্যা Thank থাকলে you, আমাকে আপু। জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আর কারো কোনো কনফিউশন থ্যাংক ইউ থাকলে আপু। আপু অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম আপু।